1897 সালের শীতকাল। তুষার পড়ছিল সে রাত্রে। কনকনে ঠান্ডায় হাড় পর্যন্ত কেঁপে উঠছিল। ভোর রাতের দিকে কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে কে আমায় ঘুম ভাঙিয়ে দিলে। দেখি হোমস হাতের মোমবাতির আলো ঝিকমিকিয়ে উঠছিল তার মুখের উপর। সতর্ক ব্যগ্র মুখে আগ্রহের দীপ্তি, আর তার ঝুঁকে পড়ার ভঙ্গিমা দেখে এক নজরেই বুঝলাম শুরু হয়েছে নতুন কোনো ঝামেলা। আমি চোখ মেলতেই চেঁচিয়ে উঠল, উঠে পড়ো ওয়াটসন, উঠে পড়ো, ডাক এসে গেছে, খেলা শুরু হলো বলে। একটা কথাও নয়, ধরাচুড়ো এটে নিয়ে চলে এসো চটপট। 10 মিনিট পরেই আমাদের নিয়ে নিস্তব্ধ পথ কাঁপিয়ে একটা ভাড়াটে ঘোড়ার গাড়ি ছুটে চলল শেরিং ক্রস স্টেশনের দিকে। ভোরের প্রথম আলো তখন সবে দেখা দিচ্ছে পূব দিগন্তে। মাঝে মাঝে দু একজন শ্রমিকের আবিল আবছা মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে লন্ডনের শ্বেত পাথরের মতন অস্বচ্ছ ধোয়ার মধ্যে। ভারী কোট জড়িয়ে চুপচাপ বসেছিল হোমস। আমারও সেই অবস্থা। প্রথমত হাড় কাঁপানো হিমেল হাওয়া, তার উপরে পেটে কিছু না দিয়েই রওনা হতে হয়েছে দুজনকে। কাজেই মুখ বুজে জড়সড় হয়ে বসে থাকাই শ্রেয় মনে করলাম। স্টেশনে পৌঁছে কিছু গরম চা পেটে পড়বার পর কেন্ট অভিমুখী একটা ট্রেনে জাঁকিয়ে বসে বেশ আরাম বোধ করলাম। আর তখনই কথা ফুটল হোমসের মুখে। পকেট থেকে একটা চিরকুট বার করে চেঁচিয়ে চেঁচিয়ে পড়তে শুরু করলো বন্ধুবর। অ্যাবিগ্রাঞ্জ, মার্স্যাম, কেন্ট, রাত 3:30। মাই ডিয়ার মিস্টার হোমস, আপনার সাহায্য এখনই দরকার এবং তা পেলে খুবই খুশি হব। কেসটা অত্যন্ত আশ্চর্য রকমের। আপনার এখতিয়ারেই পড়ছে। শুধু লেডিকে রেহাই দেওয়া ছাড়া আপনি না আসা পর্যন্ত কোনো জিনিস নাড়াচাড়া করা হবে না। তাকে মুক্তি না দিলেই নয়, কিন্তু দোহাই আপনার, একটা মুহূর্তও আপনি অযথা নষ্ট করবেন না। কেননা স্যার অস্টেসকে এভাবে ফেলে রাখা খুবই কষ্টকর ব্যাপার। আপনার বিশ্বস্ত স্ট্যানলি হপকিন্স। হোমস বললে, একটা কথা কিন্তু না বলে পারছি না ওয়াটসন। কেস নির্বাচন তোমার ঠিকই হয় না। এর যথাবিহিত প্রায়শ্চিত্ত হওয়া দরকার। সবকিছুই তুমি গল্প লেখার দৃষ্টিভঙ্গি নিয়ে দেখো। এই মারাত্মক অভ্যেসটি মাটি করছে কেসগুলো। তা না করে যদি বৈজ্ঞানিক চোখ নিয়ে দেখতে, তাহলে বোধহয় এরকম সর্বনাশ হতো না ঘটনাগুলোর। নিজে লিখলেই তো পারো, তিক্ত স্বরে বললাম আমি। লিখবো মাই ডিয়ার ওয়াটসন, লিখবো। ইচ্ছে আছে জীবনের শেষ বছরগুলো এমন একটা বই লিখে যাব যার মধ্যে কেন্দ্রীভূত হবে গোয়েন্দাগিরির যাবতীয় আর্ট। বর্তমানে কেসটা মনে হচ্ছে খুনের ব্যাপারে। তুমি কি তাহলে মনে করো স্যার অস্টেস মারা গেছেন? তাই তো মনে হচ্ছে। হপকিন্সের লেখার মধ্যে রয়েছে প্রচুর উদ্বেগ, কিন্তু জানোই তো আবেগপ্রবণ মানুষ নয় সে। খুন খারাপই নিশ্চয়ই এমন কিছু একটা হয়েছে। লাশটাকেও রেখে দিয়েছে আমাদের পরীক্ষার জন্য। নিছক আত্মহত্যার কেস হলে আমার কাছে আসার পাত্র সে নয়। শোচনীয় দৃশ্য দেখে পাছে আঘাত পান লেডি, তাই বোধহয় তাকে তালাচাবি দিয়ে রেখেছে ঘরে। বলছেন খুবই অভিজাত মহলে চলেছি আমরা। খড়মড়ে কাগজে ইবি মনোগ্রাম বংশের প্রতীক চিহ্ন আর ছবির মতো সুন্দর ঠিকানা, সবগুলোরই মানে এক। আমার তো মনে হয় বন্ধুবর হপকিন্সের সুনাম অক্ষুণ্ণ থাকবে এই যাত্রা, এবং আমাদেরও সকলটা মন্দ কাটবে না। খুনটা হয়েছে গত রাত্রে, ব্যাপারটার আগে। কি করে বুঝলে তুমি? ট্রেনগুলোর গতিবিধি লক্ষ্য করে আর সময়ের দিকে নজর রেখে। স্থানীয় পুলিশ ডাকতে হয়েছে, তারা এসে খবর দিয়েছে হপকিন্সের বেরোতে হয়েছে, তারপর সে খবর পাঠিয়েছে আমাকে। রাত ভোর হয়ে যায় এত কাজ করতে গেলে। যাক, চিসেলহাট স্টেশন এসে গেছে, সব সন্দেহ ভঞ্জন করা যাবে এবার। গ্রামাঞ্চলের অলিগলির মধ্যে দিয়ে প্রায় মাইল 2 পেরিয়ে এলাম ঘোড়ার গাড়িতে। তারপর পৌঁছালাম একটা পার্কের ফটকে। খোলা দরজায় আমাদের অভ্যর্থনা জানালেন ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। যৌবনরসে টলমল তার দেহে, আর সতর্ক চোখে মুখে লক্ষ্য করলাম নিবিড় আগ্রহের দ্যুতি। আরে মিস্টার হোমস, আপনি এসেছেন দেখে সত্যি বড় খুশি হলাম। ডক্টর ওয়াটসন, আপনিও এসেছেন দেখছি। হাতে সময় থাকলে আপনাদের আর কষ্ট দিতাম না। ভদ্রমহিলার জ্ঞান ফিরে আসার পর তার মুখেই ঘটনার এমন পরিষ্কার একটা বিবরণ শুনলাম যে আপনাদের আর কিছু করণীয় আছে বলে মনে হয় না আমার। লুই হ্যামের সিধেল চোরেদের দলটার কথা মনে আছে আপনার? বলো কি, আবার সেই 3 রান্ডেল?
হুম, ঠিকই ধরেছেন। বাপ আর 2 ছেলে, এ কাজ তাদেরই। এ সম্বন্ধে তিল মাত্র সন্দেহ আমার নেই। দিন 15 আগে সিন্ডেনহ্যামে একটা গোলমাল করেছে এই 3 জনে। সেই সময় যারা ওদের দেখেছে তারাই বর্ণনা দিয়েছে ওদের চেহারার। এত তাড়াতাড়ি এবং কাছাকাছি আবার যে ওরা তৎপর হয়ে উঠবে তা কি আর ভাবতে পেরেছিলাম আমি? আশ্চর্য বুকের পাটা। বাহাদুর বটে, কিন্তু যাই বলুন, এ কাজ তাদেরই। এবার ওদের বড়াতে জানবেন ফাঁসির দড়ি ঝুলছে। স্যার অস্টিস তাহলে মারা গেছেন? হ্যাঁ, চুল্লি খোঁচাবার লোহার ডান্ডায় চুরমার হয়ে গেছে তার মাথার খুলি। স্যার অস্টিস ব্যাকেনস্টল, কচুয়ানের মুখে শুনলাম। ওর স্ত্রী এখন শোকে ভেঙে পড়েছেন। বেচারি বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়েছে ওকে। প্রথমে এসে তো প্রায় আধমরাই দেখেছিলাম ভদ্রমহিলাকে। আমার মনে হয় আপনার উচিত প্রথমেই তার সঙ্গে দেখা করে ঘটনাটির আদ্যোপান্ত শুনে নেওয়া। তারপর সবাই মিলে খাবার ঘরটা পরীক্ষা করা যাবে। লেডি ব্র্যাকেনস্টল সাধারণ মহিলা নন। এরকম আভিজাত্যপূর্ণ তনু, রমণী কান্তি আর এত সুন্দর মুখ কদাচিৎ চোখে পড়ে না। বড় মিষ্টি ফুরফুরে চেহারা তার, সোনা সোনা চুল, নীল নীল চোখ। চুল চোখের সাথে গায়ের রঙও নিশ্চয়ই মানানসই ছিল কাল রাতের ভয়াবহ অভিজ্ঞতার আগে পর্যন্ত। তার আতঙ্ক বিহ্বল উদ্ভ্রান্ত মুখের সঙ্গে যেন আঁখি কেশ তনুর সৌন্দর্য খাপ খাচ্ছিল না মোটেই। উপদ্রব শুধু মনের ওপর নয়, দেহের উপরেও গেছে। চোখের ঠিক ওপরে কিশমিশ রঙের বিভৎস একটা ফুলও দেখলাম। অতি যত্নে ভিনিগার আর জল দিয়ে এক নাগাড়ে ফুলোটা ধুইয়ে দিচ্ছিল পরিচারিকা। মুখে তার রুক্ষতার ছাপ, মাথায় বেশ লম্বা। কোচের উপর শ্রান্ত দেহে আর হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আমরা ঘরে ঢোকা মাত্র তার চকিত সন্ধানী চাউনি আর সুন্দর চোখের সতর্কতার প্রতিচ্ছবি দেখে বুঝলাম এমন ভয়ানক অভিজ্ঞতার পরেও সাহস বা উপস্থিত বুদ্ধি বিন্দু মাত্র লোপ পায়নি। নীলচে রূপালী রঙের ঢিলে ড্রেসিং গাউনে আবৃত ছিল তার বরতনু, কিন্তু পাশের কোচের উপর ঝুলছিল রূপোর চাকতি দিয়ে সেলাই করা কালো রঙের একটা ডিনারের পরিচ্ছদ। শ্রান্ত কণ্ঠে বললেন উনি, মিস্টার হপকিন্স, সবই তো বললাম আপনাকে। আমার হয়ে এদের তো আপনিই বলতে পারতেন। বেশ, যদি দরকার মনে করেন আবার না হয় বলছি। খাওয়ার ঘরে গিয়েছিলেন ওনারা? বন্দোবস্ত যা করার তাড়াতাড়ি করুন। ওভাবে ওকে ওখানে ফেলে রাখতে চাই না আমি। ও দৃশ্য ভাবলেই গা শিউরে ওঠে। বলতে বলতে সত্যি সত্যি থরথর করে কেঁপে উঠে 2 হাতে মুখ ঢাকলেন। সঙ্গে সঙ্গে হাতের উপর থেকে গাউনের ঢিলে হাতা খসে পড়তেই বিস্ময় অস্ফুট চিৎকার করে উঠল হোমস। ম্যাডাম, শুধু চোখের ওপর নয়, হাতেও আঘাত পেয়েছেন দেখছি। এটা কি? 2 সুস্পষ্ট লাল বিন্দু পাশাপাশি ফুটে উঠেছিল শুভ্র পেলব হাতে। ঝুঁটিটি গাউনের হাতা দিয়ে ঢেকে ফেললেন লেডি ব্র্যাকেনস্টল। ও কিছু না, গত রাতের বিভৎস ব্যাপারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আপনারা বসুন, আমি বলছি আমার কাহিনী। আমি স্যার অস্টিস ব্র্যাকেনস্টলের স্ত্রী। এই বছরখানেক হলো বিয়ে হয়েছে আমাদের। গোপন করে কিছু লাভ হবে বলে মনে হয় না, তাই বলছি। মোটেই সুখী হয়নি আমাদের বিয়ে। এরকম মাতালের সঙ্গে 1 ঘন্টা থাকাও খুব সুখকর নয়। আর যে মেয়ের অনুভূতি আছে, অন্তরে তেজ আছে, অফুরন্ত প্রাণরস আছে, তাকে যদি এরকম একটা লোকের সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত বিয়ের বাঁধনে বাঁধা থাকতে হয়, তখন তার অবস্থাটা কি হতে পারে কল্পনা করতে পারেন আপনি? গত রাতের কথাই বলি আপনাদের। জানেন বোধহয় বাড়ির চাকর বাকরেরা নতুন তৈরি অংশটায় ঘুমায়, মাঝখানের ব্লকটায় আমরা থাকি। পেছন দিকে রান্নাঘর, ওপরে শোয়ার ঘর। আমার ঘরের ওপরেই ঘুমায় আমার পরিচারিকা থেরেসা। আর কেউ থাকে না এদিকটায়। এখানকার কোনো শব্দই দূরের ব্লকে পৌঁছায় না, কাজেই
কারোর ঘুম ভাঙাও সম্ভব নয় সেখানে। এসব খবর নিশ্চয়ই জানতো ডাকাতগুলো, তা না হলে ওইভাবে ওরা কাজ সারতে পারতো না। রাত প্রায় 10:30টায় শুতে যান স্যার অস্টাস। চাকরেরা আগে চলে গেছিল তাদের কোয়ার্টারে, পাছে আমার কোনো দরকার পড়ে তাই থেরেসা ঘুমায়নি। বাড়ির একদম ওপরে জেগে বসেছিল সে, আর এই ঘরে বসেই বই পড়ছিলাম আমি। রাত 11টা বাজার পর উঠে পড়লাম। ওপরতলায় ওঠার আগে সব ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার জন্য এক পাক ঘুরতে বেরোই। এ কাজ আমিই করি, কারণ তো বললাম স্যার অস্টাসকে সবসময় বিশ্বাস করা চলে না। প্রথমে গেলাম রান্নাঘরে, সেখান থেকে প্যান্ট্রিতে, তারপর গান রুম, বিলিয়ার্ড রুম, ড্রয়িং রুম, আর সবশেষে খাওয়ার ঘরে। ঘরের জানলাটা সবসময় পুরো পর্দায় ঢাকা থাকে। ঘরে ঢুকে জানলার কাছে এগোচ্ছি, এমন সময় মুখের ওপর বাতাসের ঝাপটা অনুভব করায় বুঝলাম জানলাটা বন্ধ নেই, খোলা রয়েছে। একটানে পর্দা সরিয়ে ফেলতেই মুখোমুখি হয়ে গেলাম একটা চওড়া কাঁধ লোকের সঙ্গে। বয়স হয়েছে লোকটার, সবে ঘরের মধ্যে পা দিয়েছিল সে। জানলাটা লম্বা আকারের ফ্রেঞ্চ উইন্ডো, নামে জানলা হলেও দরজার মতোই তার মধ্যে দিয়ে যাওয়া যায় লনের ওপর। আমার হাতে ছিল শোয়ার ঘরের জ্বলন্ত মোমবাতি। বাতিটা তুলে ধরতেই প্রথমে লোকটার পেছনে আরো দুজনকে দেখলাম, তারাও ঢোকার উদ্যোগ করছিল। দেখেই কয়েক পা পিছিয়ে এলাম আমি, কিন্তু চকিতে পড়ল লোকটা বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। প্রথমে আমার কবজি ধরেছিল সে, তারপর গলা। আমি হা করলাম চিৎকারের জন্য, তখন লোকটা জানোয়ারের মতো প্রচন্ড একটা ঘুষি মারলো আমার চোখের ওপর। এক ঘুষিতেই ছিটকে পড়লাম আমি। নিশ্চয়ই অজ্ঞান হয়েছিলাম কয়েক মিনিটের জন্য, কেননা জ্ঞান ফিরে পাওয়ার পর দেখলাম ঘন্টা টানার দড়িটা দিয়ে ওক চেয়ারের সঙ্গে বেশ শক্ত করে ওরা আমায় বেঁধে ফেলেছে। ডাইনিং রুমের টেবিলের মাথার দিকে থাকে এই চেয়ারটা, এমন আট করে বেঁধেছিল যে নড়াচড়া করার মতো ক্ষমতা ছিল না। পাছে চিৎকার করি তাই একটা রুমাল দিয়ে পেঁচিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল। ঠিক ওই সময় ঢুকলেন আমার দুর্ভাগা স্বামী। নিশ্চয়ই সন্দেহযোগ্য কোনো শব্দ উনি শুনতে পেয়েছিলেন, তাই এই ধরনের দৃশ্যের জন্য তিনি তৈরি হয়ে এসেছিলেন। পরনে শার্ট আর ট্রাউজার্স, এক হাতে তার প্রিয় ব্ল্যাকথর্ন কাঠের ছড়ি। তীর বেগে একজনের দিকে ছুটে যেতেই আধবুড়ো লোকটা চুল্লির ভেতর থেকে আগুন খোঁচাবার লোহার ডান্ডাটা নিয়ে প্রাণপণ শক্তিতে বসিয়ে দিল তার মাথার ওপর। উফ, সে কি মার! এতটুকু গোঙানি শুনলাম না তার কণ্ঠে। ধপ করে পড়ে গেলেন মেঝেতে, আর সঙ্গে সঙ্গে নিস্পন্দ হয়ে গেল তার দেহ। আরো একবার অজ্ঞান হয়ে গেলাম আমি। এইবারও নিশ্চয়ই কয়েক মিনিটের জন্যই চেতনা ছিল না আমার। চোখ মেলার পর দেখলাম সাইড বোর্ড থেকে রূপোর বাসনপত্রগুলো নামিয়ে জড়ো করে রেখেছে ওরা। এক বোতল মদ ছিল, সেটাও নামিয়েছে। প্রত্যেকের হাতে একটা গ্লাস দেখলাম। একটু আগেই আপনাদের বললাম না তিনজনের একজনের বয়স হয়েছে, তার আবার একগাল দাড়িও আছে। বাকি দুজন ছেলে মানুষ, মুখে গোফদারির বালাই নেই। দেখেই মনে হলো বাপ তার দুই ছেলেকে নিয়ে বেরিয়েছে রাতের শিকারে। ফিসফিস করে কিছুক্ষণ কথা হলো তিন মূর্তিতে। তারপর আমার কাছে এসে দেখলো বাঁধনটা শক্ত আছে কিনা। এরপর একে একে ঘর থেকে বেরিয়ে গেল ওরা। যাওয়ার সময় বন্ধ করে গেল জানলার পাল্লাটা। মিনিট 15 ধস্তাধস্তি করার পর মুখের বাঁধন খসিয়ে ফেললাম আমি। কয়েকবার সজোরে চিৎকার করে উঠতেই থেরেসা নেমে এসে বাঁধন খুলে দিল আমার। অন্যান্য চাকর বাকরদেরও ঘুম ভাঙানো হলো তখনই। লোকাল পুলিশকেও খবর পাঠালাম। খবর পেয়ে তৎক্ষণাৎ ওরা সরাসরি যোগাযোগ করলো লন্ডনের সঙ্গে।
এছাড়া আর কিছু বলার নেই আমার। আমার বিশ্বাস এই বুক ফাটা কাহিনী পুনরাবৃত্তি করার আর কোনো প্রয়োজন হবে না। হুম, না, একে আর বিরক্ত করার ইচ্ছে নেই আমার। ধৈর্য সীমা আছে, সময়েরও মূল্য আছে। বলে হোমস তারপর ফিরল থেরসার দিকে। আচ্ছা, খাওয়ার ঘরে যাওয়ার আগে তোমার মুখেই শুনে যেতে চাই কাল রাতের ঘটনার বিবরণ। শুরু করলে থেরসা। এ বাড়িতে লোকগুলো ঢোকার আগে ওদের আমি দেখেছিলাম। জানলার সামনে বসেছিলাম। বাইরের ফুটফুটে চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলাম দূরে লজের ফটকের সামনে 3 জন লোক। কিন্তু তখন ও নিয়ে মোটেই মাথা ঘামায়নি। তারপর ঘন্টাখানেক গেছে, হঠাৎ শুনলাম গিন্নিমার আর্তচিৎকার। শুনেই এক দৌড়ে নেমে এসে যা দেখলাম, ও কাঠের চেয়ারটায় আষ্টে পৃষ্ঠে বাঁধা বেচারি, আর ঘরময় ছড়িয়ে রক্ত আর টুকরো টুকরো মগজ। রক্তের ছোপ ছোপ দাগ হতভাগিনীর পোশাকেও লেগেছিল। ওই রকম বাঁধা অবস্থায় চোখের সামনে ওই দৃশ্য দেখলে যে কোনো মেয়েরই বুদ্ধিশুদ্ধি লোপ পাওয়া স্বাভাবিক। এমনকি পাগল হতেও বেশি দেরি লাগে না। কিন্তু অ্যাডিলেডের মিস ফ্রেজারের এবং দুনা অ্যাবিগ্রাঞ্জের লেডি ব্র্যাঙ্কস্টেলের সাহসের অভাব কোনোদিনই হয়নি। ওকে অনেক সওয়াল করেছেন আপনারা, এইবার রেহাই দিন। নিজের ঘরে গিয়ে একটু বিশ্রাম নিক বেচারি। মায়ের মতন স্নেহ কোমল হাতে আলগোছে গৃহকর্ত্রীর কোমর জড়িয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল থেরেসা। হপকিন্স বললে, জন্মাবধি এক মুহূর্তের জন্যেও লেডি ব্র্যাকেনস্টলের কাজ ছাড়া হয়নি থেরেসা। শিশু অবস্থায় ধাইমার কাজ করেছে। তারপর 18 মাস আগে ওরা যখন সর্বপ্রথম অস্ট্রেলিয়া ছেড়ে ইংল্যান্ডে আসেন, থেরেসাও এসেছিল সঙ্গে। ওর পুরো নাম থেরেসা রাইট। এ ধরনের পরিচারিকা আজকাল বড় একটা দেখা যায় না মিস্টার হোমস। সুনিবিড় আগ্রহের দীপ্তি মুছে গেছিল হোমসের ভাববাহ্যক মুখ থেকে। রহস্যের সঙ্গে সঙ্গে তিরোহিত হয়েছিল কেসটার যাবতীয় আকর্ষণ। এখন বাকি শুধু একটা গ্রেপ্তার করা। কিন্তু এই জাতীয় অতি সাধারণ বদমাশ ঘেটে এসে কি তার হাত কলঙ্কিত করতে চাইবে? বিশেষ বিষয়ে বিশেষজ্ঞ গম্ভীর প্রকৃতির মহাপণ্ডিত কোনো চিকিৎসাবিদকে সামান্য হামজ্বরের জন্য ডেকে আনলে তার মুখে যেমন অপরিসীম বিরক্তি ফুটে ওঠে, আমার বন্ধুটির মুখেও সেদিন অবিকল সেই রকম প্রতিচ্ছবি দেখলাম। কিন্তু তবুও অ্যাবিগ্রাঞ্জের খাওয়ার ঘরে ঢুকে ওই বিচিত্র দৃশ্য দেখবার পর আবার জাগ্রত হয় তার ক্ষীয়মান আগ্রহ। একাগ্র হয়ে ওঠে তার অন্তর। বিশাল ঘর, আর ঠিক সেই অনুপাতে অনেকটা উঁচু। ওক কাঠের কারুকার্য করা সিলিং, ওক কাঠের প্যানেল এবং দেওয়াল জুড়ে সারি সারি হরিণের মাথা আর প্রাচীন অস্ত্র শস্ত্রাদিদের সমাবেশ। লম্বা আকাশের ফ্রেঞ্চ উইন্ডোটা দেখলাম দরজার অপর প্রান্তে। ডান দিকে ছোট সাইজের 3টি জানলা দিয়ে শীতের হিমেল রোদ্দুর এসে আলোকিত করে তুলেছিল ঘরটা। বাদিকে খুব গভীর আর মস্ত বড় একটা ফায়ারপ্লেস। ওক কাঠের তৈরি অতি কায়ে ম্যান্টেলপিসটার কিনারাটা বেরিয়ে এসেছিল ফায়ারপ্লেসের উপরে। চুল্লির বাদিকে ওক কাঠের একটা হাতলওয়ালা ভারী চেয়ার, তলায় কাঠ দুটো ক্রস করা। লাল টকটকে একটা দড়ি জড়ানো চেয়ারের চারিদিকে। দড়ির 2 প্রান্ত নিচের ক্রস করা কাঠ দুটোয় বাঁধা। লেডি ব্র্যাঙ্কেনস্টল বন্ধন মুক্ত হওয়ার পর ঢিলে হয়ে পড়েছিল দড়িটা, কিন্তু যেমন তেমন বাঁধা ছিল গিঁটগুলো। এসব খুঁটিনাটি আমরা পরে দেখেছিলাম, কেননা ঘরে ঢোকা মাত্র আমাদের চিন্তাধারা একমুখী হয়ে কেন্দ্রীভূত হয়েছিল ফায়ারপ্লেসের সামনে বিছানো বাঘের চামড়ার ওপর হাত পা ছড়িয়ে পড়ে থাকা ভয়াবহ বস্তুটির দিকে।
দেহটি এক দীর্ঘকায় সুগঠিত পুরুষে, বছর 40 বয়স তার। সিলিংয়ের দিকে মুখ তুলে চিত হয়ে পড়েছিল তার দেহ। কুঁচকুচে কালো ছোট দাড়ির ভেতর দিয়ে বেরিয়েছিল ঝকঝকে সাদা দাঁতের সারি, যেন মুখ খিঁচিয়ে রয়েছেন বিকটভাবে। মুঠো করা হাত ছিল মাথার উপর দিকে। ব্ল্যাকথর্ন কাঠের একটা ছড়ি আড়াআড়িভাবে পড়েছিল দুহাতের মধ্যে। প্রতিহননের ইচ্ছায় আর প্রবল ঘৃণায় দুমড়ে মুচড়ে গেছিল তার মলিন কিন্তু সুশ্রী মুখের ধারালো নাক, চোখ আর প্রতিটি রেখা। নিষ্পাপ মুখের পরতে পরতে জমাট বেঁধেছিল একটা পৈশাচিক বিভীষিকা। নিচের আওয়াজ শুনে সচকিত হয়ে ওঠার আগে পর্যন্ত শয্যায় ছিলেন উনি, কেননা পরনে দেখলাম এমব্রয়ডারি করা একটা সূচি সুন্দর শৌখিন রাত্রিবাস, আর ট্রাউজার্সের মধ্যে থেকে বেরিয়ে আসা পা দুটো সম্পূর্ণ নগ্ন। মাথার আঘাত অতি ভয়াবহ, এক আঘাতেই প্রাণবায়ু শূন্যে মিলিয়েছে। সে আঘাত যে কতখানি মারাত্মক, পাশবিক আর প্রচণ্ড তার প্রমাণ ঘরের চারিদিকে চোখ বোলালেই পাওয়া যায়। আঘাতের প্রচণ্ডতায় বেঁকে যাওয়া লোহার ভারী ডান্ডাটা পড়েছিল পাশেই। ডান্ডা আর ডান্ডা রচিত ধ্বংসাবশেষ দুটোই পরীক্ষা করলে হোমস। র্যান্ডালদের দলপতি আধবুড়ো হলেও গায়ে বেশ শক্তি আছে দেখছি। হ্যাঁ, তা রাখে। লোকটা সম্বন্ধে কিছু রেকর্ড তো আমার দফতরেই আছে। বেজায় চোয়াড়ে লোক। তাহলে তাকে পাকড়াও করতে মোটেও বেগ পাওয়া উচিত নয় তোমার? নিশ্চয়ই নয়। এই কাণ্ড হওয়ার আগে থেকেই ওর খোঁজ খবর নিচ্ছিলাম আমরা। অনেকেরই ধারণা ছিল ও নাকি আমেরিকায় পালিয়েছে। এখন তো দেখছি পুরো দলটাই রয়েছে এখানে। এবার তো বাছা ধনেরা চোখে সর্ষে ফুল দেখবে আমাদের চোখে ধুলো দিতে। বন্দরে বন্দরে খবর চলে গেছে, আজ সন্ধ্যের আগেই একটা পুরস্কারও ঘোষণা হবে। আমার খটকা লাগছে শুধু একটা কথা ভেবে। ওরা জানতো ওদের চেহারার নিখুঁত বর্ণনা যথাসময়ে লেডি ব্র্যাকেনস্টলের মুখে শুনতে পাবে পুলিশ, এবং সে বর্ণনা শুনলে তিনজনকে শনাক্ত করতে মোটেই বেগ পেতে হবে না। এসব জেনেও এরকম উন্মাদের মতো কাণ্ডটা ওরা করলো কেন? এক্স্যাক্টলি। এই ঘটনা শুনলেই মনের মধ্যে একটা খটকা থেকেই যায় যে ভদ্রমহিলাকে শেষ করে ফেললেই তো গোল চুকে যেত। ওরা হয়তো ধারণাও করতে পারেনি যে আবার জ্ঞান ফিরে পেতে পারেন উনি। তা হলেও হতে পারে। অজ্ঞান অবস্থায় দেখে ভদ্রমহিলাকে হত্যার চেষ্টা করেনি ওরা। ভালো কথা হপকিন্স। স্যার অস্টের সম্বন্ধে খবর টবর কিছু রাখো? ওর সম্বন্ধে আশ্চর্য কিছু গল্প আমার কানে এসেছে বলে জিজ্ঞেস করছি। মেজাজ ঠান্ডা থাকলে বিলক্ষণ মায়াদয়া থাকতো তার অন্তরে, কিন্তু নেশা জমলে আর রক্ষে নেই। পুরোপুরি পিশাচের পর্যায়ে পৌঁছে যেতেন উনি। একদিন মদ রাখার ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন থেরেসাকে। এ নিয়েও কম গন্ডগোল হয়নি। আপনাকেই শুধু বলে রাখি, স্যার অস্ট্রেসের অবর্তমানে সুখেই থাকবেন এবারই সবাই। কি দেখছেন? জানু পেতে বসে পড়ে চেয়ারের চারিদিকে জড়ানো লাল দড়ির গিঁটগুলো পরীক্ষা করছিল হোমস। মুখের প্রতিটি রেখায় নিবিড় তন্ময়তার নিখুঁত অভিব্যক্তি। টান মেরে দড়িটাকে ছিঁড়েছিল চোরের দল। গিঁটগুলো দেখা শেষ হবার পর শুঁ বার করা ছেঁড়া প্রান্তরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলো। তারপর বলল, এটা ছেঁড়ার সময় বেশ জোরেই টানতে হয়েছিল, ফলে রান্নাঘরের ঘন্টাটাও নিশ্চয়ই বেজে উঠেছিল দারুণ শব্দে। বাজলেও কেউ তা শুনতে পায়নি। রান্নাঘরটা এবাড়ির একদম পিছন দিকে। হ্যাঁ, কিন্তু চোরেরা জানলে কি করে যে কেউ শুনতে পাবে না? এরকম বেপরোয়াভাবে ঘন্টার দড়ি টানার সাহস ওরা পেল কোত্থেকে? ঠিক বলেছেন মিস্টার হোমস, ঠিক বলেছেন। আমি নিজেও এ প্রশ্ন বারবার করেছি নিজেকে। লোকটা যে বাড়ির সব খবরই রাখতো সে বিষয়ে কোনো রকম সন্দেহরই অবকাশ থাকতে পারে না। খুব ভালো করেই সে জানে যে বাড়ির প্রতিটি চাকর সে সময়ে শুতে চলে যায় দূরের কোয়ার্টারে। চাকর বাকরদের কারোর সঙ্গে নিশ্চয়ই যোগসাজশ ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তাই। এছাড়া আর কিছুই হতে পারে না। কিন্তু ব্যাপার কি জানেন? বাড়ির 8 জন চাকরের প্রত্যেকেরই স্বভাব চরিত্র ভালো। হোমস বললে, আর কারো কথা জানি না, কিন্তু একজনের ওপর আপনা হতেই সন্দেহ এসে পড়েছে।
সে হলো থেরেসা, যার মাথা লক্ষ্য করে ডিকেনটা ছুড়ে মেরেছিলেন স্যার অস্টাস। কিন্তু সে আবার লেডির একান্ত অনুগত এবং প্রতিহিংসা নিতে যাওয়া মানেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। খুবই তুচ্ছ পয়েন্ট এটা। র্যান্ডালকে হাজতে পড়ার পর তার দুষ্কর্মের সঙ্গীদের খুঁজে বার করতেও বিশেষ বেগ পেতে হবে তোমায়। লেডি ব্যাকেনস্টলের কাহিনী একেবারেই সত্যি। এখানেও কোনো চিহ্ন নেই, জমি লোহার মতো শক্ত, পায়ের ছাপ পাওয়ার আশা দুরাশা। ম্যান্টেল পিসের ওপরে রাখা মোমবাতিগুলো জ্বালানো হয়েছিল দেখছি। হ্যাঁ, হয়েছিল। ওই আলোয় আর লেডির শোয়ার ঘরের মোমবাতির আলোয় পথ চিনের চম্পট দিয়েছে চোরেরা। আচ্ছা, যাওয়ার সময় কি কি নিয়ে গেছে? বেশি কিছু নয়, সাইড বোর্ডে রাখা মাত্র 8 ডজন প্লেট। লেডির মতে স্যার অস্টেসের মৃত্যুতে ওরা এমনই বিচলিত হয়ে পড়েছিল যে সারা বাড়ি লুট করা আর হয়ে ওঠে। অন্য সময় হলে অবশ্য এত অল্পের ওপর রেহাই দিত না। খাঁটি কথাই বলেছেন। ওরা তো মদও খেয়েছে, তাই না? নার্ভ শক্ত রাখার জন্যে। ঠিক। সাইনবোর্ডের ওই গ্লাস 3টিতে কেউ হাত দেয়নি তো? না, বোতলটা ওরা যেভাবে ফেলে গেছে সেভাবেই রেখেছি আমি। তাহলে ওইগুলোই দেখা যাক। আরে আরে এই কি? পাশাপাশি 3টে গ্লাস সাজানো ছিল সাইডবোর্ডে। মদের দাগ লেগেছিল প্রত্যেকটার ভেতরে। অনেকদিন রেখে দেওয়ার ফলে বহু পুরনো মদে দ্বিতীয়বারের মতন যে স্বর পড়ে তারই খানিকটা তলানি দেখলাম একটা গ্লাসের নিচে। 3 ভাগে 2 ভাগ ভর্তি বোতলটা ছিল পাশেই। সুরার রঙে গভীরভাবে রাঙানো লম্বা আকারের একটা ছিপি পড়েছিল একদিকে। ছিপি আর বোতলের গায়ে ধুলোর পুরু স্তর দেখেই বুঝলাম দ্রাক্ষারসটি সাধারণ মদিরা নয় এবং সেরা জিনিসটি চেখে গেছেন খুনিরা। আকস্মিক পরিবর্তন এসেছিল হোমসের আচরণে। নিরুদ্যম ভাব অন্তর্হিত হয়েছিল নিমেষের মধ্যে। কঠোরাগত সজাগ 2 চোখে আবার জেগে উঠেছিল আগ্রহ আর সতর্কতা। ছিপিটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করতে লাগলো সে। তারপর জিজ্ঞেস করল, ছিপিটা খুললো কেমন করে? আধখোলা একটা ড্রয়ার দেখিয়ে দিল হপকিন্স। টেবিল মোছার খানিকটা কাপড় আর ছিপি খোলার বড় সাইজের একটা প্যাঁচানো স্ক্রু ছিল ভেতরে। কিন্তু এই স্ক্রু দিয়েই ছিপিটা খোলা হয়েছিল কি না তাকে লেডি সচক্ষে দেখেছেন? না, বোতলটা খোলার সময় তার জ্ঞান ছিল না। ঠিক বলেছ। সত্যি কথা বলতে কি কোনো কাজেই লাগেনি এই স্ক্রুটিকে। ছিপিটা খোলা হয়েছে একটা পকেট স্ক্রু দিয়ে। যতদূর মনে হয় ছুরির সঙ্গে লাগানো ছিল স্ক্রুটা এবং তা লম্বায় 1.5 ইঞ্চির বেশি নয়। ছিপির ওপরটা লক্ষ্য করলেই দেখতে পাবে 3বার স্ক্রুটাকে ভেতরে ঢোকানোর পর তবে খোলা হয়েছে ছিপিটা। 3বার ঢুকিয়েও কিন্তু কোনোবারেই এফোর ওপর করতে পারেনি। কিন্তু এই বড় স্ক্রু দিয়ে তা করা যেত এবং এক টানেই ছিপিটাকে খুলে আনা যেত বাইরে। হপকিন্স লোকটাকে গ্রেপ্তার করতে পারলে তার পকেটে একটা ছুরি পাবে। ছুরিটার ফলা একটা নয়, অনেকগুলো এবং অনেক রকমের। চমৎকার! উচ্ছ্বসিত হয়ে ওঠে হপকিন্স। কিন্তু হপকিন্স, ওই গ্লাস দুটোই যে আমার বুদ্ধিশুদ্ধি গুলিয়ে দিচ্ছে। লেডি সত্যিই 3 জনকে সুরাপান করতে দেখেছিলেন, তাই না? দেখেছিলেন শব্দটার উপর সামান্য জোর দেয় হোমস। নিশ্চয়ই। এই সম্পর্কে কোনো রকম অস্পষ্টতা নেই তাঁর জবানবন্দিতে। তাহলে জবনিকা পড়ুক এ প্রসঙ্গে। তাছাড়া কি আর করা যায় বলো? কিন্তু গ্লাস 3টি যে রীতিমতো অসাধারণ তা তোমায় মেনে নিতেই হবে হপকিন্স। কি বললে? আশ্চর্য হওয়ার মতো কিছুই দেখতে পাচ্ছ না? বেশ 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 বেশ, তবে ইতি করে দাও এই আলোচনার। আমার মতো কেউ যদি কোনো বিশেষ জ্ঞান বা বিশেষ ক্ষমতাকে বিশেষভাবে রপ্ত করে থাকে, তখন হয় কি, সোজা জিনিসকে ঠিক চোখে সে দেখে উঠতে পারে না। হাতের কাছে থাকা সহজ সমাধান উপেক্ষা করে। জটিল আর দুর্বোধ্য উত্তরের পেছনে ধাওয়া করার আশঙ্কা প্রবল হয়ে ওঠে মনে। আমারও হয়তো সেই দশাই হয়েছে। এমনও হতে পারে গ্লাসগুলো নিশ্চয়ই দৈবের দেওয়া নিছক একটা সুযোগ। গুড মর্নিং হপকিন্স, এই ব্যাপারে তোমায় বিশেষ সাহায্য করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। তাছাড়া কেসটা সম্পর্কে তোমার নিজের মনেও কোনো অস্বচ্ছতা অবিলতা দেখছি না। র্যান্ডালকে গ্রেপ্তার করতে পারলে অথবা নতুন কিছু ঘটলে খবর পাঠিও আমাকে। আমার তো বিশ্বাস শীঘ্রই এই কেসের সফল সমাপ্তির জন্য তোমাকে অভিনন্দন জানাতে আসতে হবে। এসো হে ওয়াটসন, আমরা বরং ঘরে বসে অমূল্য সময়ের সদ্ব্যবহার করি, তাতে লাভই ক্ষতি হবে না।
ফেরার পথে হোমসের চোখ মুখ দেখে মনে হলো রীতি মতন হতবুদ্ধি হয়ে গেছে সে। অ্যাবিগ্রাঞ্জে এমন কিছু দেখে এসেছে ও যা ভাবতে গিয়ে বারে বারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে ওর যুক্তিতর্কের ইমারত। বারবার দেখছিলাম জোর করে এই হতবুদ্ধি ভাবটা ঝেড়ে ফেলবার চেষ্টা করছিল সে। ঘটনাটা যেন জলের মতোই নির্মল, এমনিভাবেই আলোচনা করার প্রয়াস পাচ্ছিল। ওর ললাট রেখা আর তন্ময় দৃষ্টি দেখেই বুঝতে পারছিলাম মনে মনে হোমস আবার ফিরে গেছে অ্যাবিগ্রাঞ্জের সুবিশাল খাওয়ার ঘরে। মধ্যরাতের ট্র্যাজেডি যে ঘরের মন্থর আবহাওয়াকে শিহরিত করে তুলেছে আপন ভয়াবহতায়। শহরতলির একটা স্টেশন থেকে ধীর গতিতে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেনটা। ঠিক এমনই সময় আচম্বিত আবেগের আচমকা কষাঘাতে ও তড়াক করে লাফিয়ে পড়ল প্ল্যাটফর্মে। আমাকেও টেনে আনলো কামরার ভেতর থেকে। ক্ষমা করো আমায়। বাকের আড়ালে অপশ্রিয়মান শেষ কামরাটার দিকে তাকিয়ে বলল, ভাবছো নিছক খেয়ালের ঝোঁকে কষ্ট দিচ্ছি তোমায়, কিন্তু ঈশ্বরের দিব্যি ওয়াটসন, কেসটা আমি এই অবস্থায় রেখে যেতে পারছি না, কিছুতেই না। আমার সমস্ত সত্তা, প্রতিটি অনুভূতি বিদ্রোহী হয়ে উঠেছে। ওয়াটসন, ভুল, আগাগোড়া ভুল, আমি শপথ করে বলছি সমস্ত ভুল। তুমি হয়তো বলবে কি করে তা সম্ভব? লেডি ব্যাকেনস্টলের কাহিনীতে কোনো খুঁত নেই। থেরাসের রিপোর্টে রয়েছে সে কাহিনীর পূর্ণ সমর্থন। খুঁটিনাটিগুলোও মোটামুটি নির্ভুল। এসবের বিরুদ্ধে খাড়া করার মতো মাল মশলা কি? না, 3টে মদের গ্লাস, ব্যাস, আর কিছু না। কিন্তু কারো ওপর নির্ভর না করে যদি সরাসরি কেসটা হাতে নিতাম আমরা, কারো কাটছাই গল্প শুনে নিজের মনকে আবৃত না করতাম, সরেজমিন তদন্তে এসে প্রথমে থেকেই সবকিছু মেনে না নিয়ে হুঁশিয়ারি হয়ে তন্ন তন্ন করে পরীক্ষা করে দেখতাম সবকিছু, হ্যাঁ, তাহলে কি তদন্ত চালিয়ে যাওয়ার মতো? বলো, এর চাইতেও জোরালো কোনো পয়েন্ট আমি আবিষ্কার করতে পারতাম না? নিশ্চয়ই পারতাম। বেঞ্চটায় বসে পড়ো ওয়াটসন, আমাদের ট্রেন না আসা পর্যন্ত বসে বসে শোনো। তার আগে একটা আবেদন আছে। লেডি অথবা তার পরিচারিকার কাহিনী যে নির্ভেজাল সত্যি হতেই হবে এরকম ধারণা, কোনো ধারণা যদি তোমার মাথায় থেকে থাকে, তবে অবিলম্বে বিনা দ্বিধায় তাকে নির্বাসন দাও। ভদ্রমহিলার মন ভালো না, ব্যক্তিত্ব যেন আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন না করে। এমন কতগুলো পয়েন্ট রয়েছে লেডির কাহিনীতে যা নিয়ে ঠান্ডা মাথায় একটু ভাবলেই সন্দেহ হয়। মাত্র দিন 15 আগে সিডেনহ্যামে বেশ বড় রকমের একটা কাণ্ড করে এসেছে র্যান্ডাল বাহিনী। এদের কীর্তিকলাপের বিবরণ এবং দৈহিক বর্ণনা কাগজে বেরিয়েছিল। কাজেই কেউ যদি মন গড়া গল্পের মধ্যে ওই চেহারা নিয়ে কোনো দৃশ্য অভিনীত করতে চায়, তাহলে সহজেই এরা এসে পড়বে সেই সব চরিত্রে। কিন্তু আসলে কি হয় জানো? চোরেরা যদি বেশ কিছুদিন নাকে তেল দিয়ে ঘুমানোর মতন দাঁও পিটতে পারে, তাহলে নতুন কোনো বিপদের মধ্যে নাক না গলিয়ে নিশ্চিন্ত মনে চোরাই অর্থ নিজেদের ভোগে লাগিয়ে দিতে চায় পরম শান্তিতে। এইটাই নিয়ম। আবার দেখো, রাত গভীর হতে না হতেই এত সকাল সকাল তৎপর হয়ে ওঠাটা চোরেদের পক্ষে খুবই অস্বাভাবিক। স্ত্রীলোকের চেঁচানি বন্ধ করার জন্য ঘুষি মারাও চোরেদের পক্ষে অস্বাভাবিক, কেননা সবাই জানে চিৎকারটা তাতেই বরং বেশি হওয়া স্বাভাবিক। খুন করাও তাদের পক্ষে অস্বাভাবিক, বিশেষ করে ওরা যখন সংখ্যায় বেশি। একজনকে কাবু করে ফেলা এমন কিছু কঠিন নয় 3-3টে পুরুষের পক্ষে। নাগালের মধ্যে প্রচুর লোভনীয় জিনিস থাকা সত্ত্বেও এত অল্পে সন্তুষ্ট থাকাটাও তাদের পক্ষে অস্বাভাবিক। সব শেষে যদি দুষ্প্রাপ্য মদের অর্ধেকও না খেয়ে ফেলে রেখে যাওয়াটা তাদের মতো লোকেদের পক্ষে রীতিমতো অস্বাভাবিক। ওয়াটসন, এবার বলো, এতগুলো অস্বাভাবিকতা শুনে কি মনে হয় তোমার? অস্বাভাবিকতাগুলোর সম্মিলিত ফলাফল নিশ্চয়ই ভাববার মতন। তাছাড়া আলাদা আলাদা ভাবে দেখতে গেলে আবার প্রতিটাই সম্ভব। সবচেয়ে অস্বাভাবিক ব্যাপার, অন্তত আমার কাছে যা মনে হয়, তা হলো ভদ্র মহিলাকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে যাওয়া। এই সম্পর্কে অবশ্য আমি নিশ্চিত নই ওয়াটসন, কেননা 2টি পথ খোলা ছিল দুর্বৃত্তদের সামনে। হয় ওকে খতম করে দেওয়া, না হয় এমনভাবে বেঁধে রেখে যাওয়া যাতে ওদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে উনি শোরগোল তুলতে না পারেন। আর সেই যাই হোক, লেডি ব্যাকেনস্টলের কাহিনীতেও কোথাও না কোথাও অবিশ্বাসের একটা কণিকা যে লুকিয়ে আছে তা আমি দেখতে পেয়েছি, তাই নয় কি? আর এখন এসব কিছুর ওপরে আসছে 3টি মদের গ্লাসের রহস্য। মদের গ্লাসের রহস্য? মনের চোখ দিয়ে গ্লাসগুলো দেখতে পাচ্ছ তো? লেডি ব্যাকেনস্টল বলেছেন গ্লাসগুলো নিয়ে মদ খেয়েছে 3জন পুরুষ। জবানবন্দির এই অংশটুকুর সম্ভবপরতা সম্বন্ধে তোমার মনে কি কোনো খটকা জাগছে? সম্ভবই বা নয় কেন শুনি।
প্রত্যেকটা গ্লাসেই তো মদ ছিল। মোটেই না, স্বরে ভর্তি ছিল বোতলটা, কাজেই প্রথম দুটো গ্লাসে কোনো স্বর পড়ল না, কিন্তু তৃতীয়টায় পড়ল প্রচুর পরিমাণে। এরকম উদ্ঘট ধারণা মনে আনতেও কষ্ট হয়। মাত্র দুটি ব্যাখ্যা আছে রহস্যের। একটা হলো দ্বিতীয় গ্লাসটা ভরবার পর বেশ জোরে ঝাঁকিয়ে নেওয়া হয়েছিল বোতলটা, তাই স্বরগুলো পড়েছে শেষের গ্লাসে। কিন্তু এই সম্ভাবনা কষ্টকল্পিত এবং মোটেই সম্ভব বলে মনে হয় না। না 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 ওয়াটসন, আমার অনুমানই সত্য, কোনো ভুল নেই তাতে। তোমার অনুমান কি শুনি? যেমন মদ খাওয়া হয়েছে মাত্র দুটি গ্লাস থেকে। ঘটনাস্থলে যে 3 জন হাজির ছিল এমনই একটা মিথ্যে ধারণা সৃষ্টি করার উদ্দেশ্যে দুটি গ্লাসের তলানি ঢেলে দেওয়া হয়েছে তৃতীয় গ্লাসে। তাহলেই সমস্ত স্বর এসে পড়েছে শেষের গ্লাসে, তাই নয় কি? হ্যাঁ তাই, আমার দৃঢ় বিশ্বাস তাই। কিন্তু এই ছোট্ট কিন্তু অদ্ভুত ব্যাপারটা সত্য ব্যাখ্যা যদি আবিষ্কার করতে পেরে থাকি, তাহলে কেসটা এক লাফে সাধারণ থেকে উঠে আসছে রীতিমতো অসাধারণের পর্যায়ে। কেননা এইসব কিছুর একমাত্র সহজ সরল ব্যাখ্যা হলো এই যে লেডি ব্র্যাকেনস্টল এবং তার পরিচারিকা থেরেসা স্বেচ্ছায় এবং উদ্দেশ্যমূলকভাবে সম্পূর্ণ মিথ্যের আশ্রয় নিয়ে একটা আষাঢ়ে গল্প শুনিয়েছেন আমাদের, এবং এই গল্পের একটা বর্ণ বিশ্বাসযোগ্য নয়। আসলে অপরাধীকে এভাবে আড়াল করে রাখার পেছনে নিশ্চয়ই কোনো বড় রকমের কারণ আছে ওদের। এই রহস্যের সন্তোষজনক মীমাংসায় পৌঁছাতে হলে তাদের কোনো রকম সাহায্য না নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে তদন্তের বুনিয়াদ। বর্তমানে এইটাই হলো আমাদের একমাত্র কর্তব্য। ওয়াটসন, আমাদের ট্রেন এসে গেছে। আমাদের আবার ফিরে আসতে দেখে অবাক হয়ে গেল অ্যাবিগ্র্যাঞ্জের অধিবাসীরা। কিন্তু শার্লক হোমস যখনই শুনলে লেস্ট্রেড হেডকোয়ার্টার্সে গেছে রিপোর্ট পেশ করতে, সঙ্গে সঙ্গে কাল বিলম্ব না করে দখল করে বসলো খাওয়ার ঘরটা। ভেতর থেকে তালা এঁটে শুরু হলো ঝাড়া 2 ঘন্টা ধরে অত্যন্ত সূক্ষ্ম আর শ্রমসাধ্য তদন্ত পর্ব। পূর্ব অভিজ্ঞতা থেকে জেনেছি, ঠিক এমনই ধরনের মজবুত বুনিয়াদের ওপর ধীরে ধীরে গড়ে ওঠে অবরোহ পদ্ধতি অনুসারে পাওয়া শার্লক হোমসের অতি উজ্জ্বল অনুমান ইমারত। জটিল বৈজ্ঞানিক তথ্য হাতে নাতে প্রমাণ করার সময় অনুগত ছাত্র যেমন অধ্যাপকের দিকে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আমিও ঘরের কোণে বসে নিঃশব্দে তার তাক লাগানো গবেষণার প্রতিটি ধাপ অনুসরণ করতে লাগলাম একাগ্র মনে। জানলা, পর্দা, কার্পেট, চেয়ার, দড়ি, পরপর প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করল হোমস। প্রতিবার পরীক্ষা শেষে তন্ময় হয়ে রইল চিন্তায়। ব্যারনেটের দেহ সরিয়ে নেওয়া হয়েছিল ঘর থেকে, এছাড়া ঘরের আর কোনো জিনিস নাড়াচাড়া করা হয়নি। তারপর হঠাৎ আমাকে অবাক করে দিয়ে অতিকায় ম্যান্টেল পিস বেয়ে ওপরে উঠতে লাগলো হোমস। ওপরে ওঠার পরে মাথা থেকে বেশ খানিকটা উঁচুতে ঝুলতে লাগলো লাল দড়ির এতটুকু একটা প্রান্ত ভাগ। তারের সঙ্গে তখনও দড়িটুকু লেগেছিল। বেশ কিছুক্ষণ নির্নিমেষে দড়িটার দিকে তাকিয়ে রইল হোমস। তারপর আরো কাছাকাছি যাওয়ার চেষ্টায় হাঁটু ঠেস দিয়ে দাঁড়ালো দেওয়াল থেকে বেরিয়ে আসা একটা কাঠের ব্র্যাকেটের উপর। ফলে হাতের নাগালের কয়েক ইঞ্চির মধ্যেই পৌঁছে গেল দড়ির ছেঁড়া টুকরোটা। কিন্তু শুধু দড়ি নয়, ব্র্যাকেটটাও ওর দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে হলো। সবশেষে একটা পরিতৃপ্তির শব্দ শুনলাম ওর কণ্ঠে, এবং পর মুহূর্তে লাফিয়ে নেমে পড়ল হোমস মেঝের উপর। সব ঠিক আছে ওয়াটসন, হাতের মুঠোয় এনে ফেলেছি কেসটাকে। যতগুলো চমক লাগানো কেস আছে আমাদের সংগ্রহে, তাদের মধ্যে অন্যতম হবে অ্যাবিগ্র্যাঞ্জের রহস্য। কিন্তু কি মুশকিল বলতো, আমার বুদ্ধি শুদ্ধি যে এত মন্থর হয়ে এসেছে তা কি জানতো। আর একটু হলেই মস্ত ভুল করে ফেলেছিলাম আর কি। সারা জীবনেও সে ভুল শোধরানোর সুযোগ পেতাম না, কিন্তু এখন আর কোনো কুয়াশা নেই আমার চোখের সামনে। আর কয়েকটা হারিয়ে যাওয়া অংশ পেলেই সম্পূর্ণ হয়ে যায় আমার যুক্তি, বিচার ও বক্তব্য। লোকগুলোর হদিশ পেলে? হ্যাঁ হ্যাঁ, লোক ওয়াটসন, লোক মাত্র একজন, কিন্তু অতি ভয়ঙ্কর লোক। সিংহের মতো শক্তিমান সে। দেখছো না এক আঘাতেই কতখানি দুমড়ে গেছে লোহার ডান্ডাটা। মাথায় 6 ফুট 3 ইঞ্চি, কাঠ বেড়ালের মতো চটপটে, আঙুলের কাজেও রীতিমতো পটু। আরও আছে উপস্থিত বুদ্ধি তার অসাধারণ, কেননা সমস্ত আষাঢ়ে গল্পটা তারই মগজে থেকে বেরিয়েছে। হ্যাঁ ওয়াটসন, হ্যাঁ, একজন অতি আশ্চর্য লোকের চাতুর্যের প্রদর্শনীর মধ্যে এসে পড়েছি আমরা। কিন্তু ঘন্টা টানার এই দড়িটার মধ্যে এমন একটা সূত্র রেখে গেছে সে,
যা দেখলে আর তিলমাত্র সন্দেহের অবকাশ থাকে না। সূত্রটা পেলে কোথায়? আচ্ছা ওয়াটসন, ঘন্টা টানা দড়ি ছেঁড়ার জন্য যদি নিচে থেকে টান মারো, তাহলে দড়িটা কোথায় ছেঁড়া উচিত? না তারের সঙ্গে যেখানে লাগানো আছে ঠিক সেখানেই? ওপর থেকে 3 ইঞ্চি নিচুতে ছেঁড়া কি সম্ভব? কিন্তু এক্ষেত্রে হয়েছে তাই। তার কারণ ওই জায়গায় শুঁয়ো উঠে যাওয়ায় নিশ্চয়ই পলকা হয়ে গেছিল দড়িটা। ঠিক বলেছ, দেখতেই তো পাচ্ছ হাতের প্রান্তটায় শুঁয়ো উঠে উঠে রয়েছে। মহাধরিবাজ লোক ছুরি দিয়ে শুঁয়ো তুলে এই অবস্থা করে রেখে গেছে সে, কিন্তু অপর প্রান্তটা শুঁয়ো ওঠা নয়। এখান থেকে তা দেখতে পাবে না। ম্যান্টেল পিসের উপরে দাঁড়ালেই দেখবে ছুরি দিয়ে পরিষ্কারভাবে কাটা হয়েছে দড়িটাকে, শুঁয়োর কোনো চিহ্নই দেখতে পাবে না। আচ্ছা, এবার অনায়াসেই সমস্ত ঘটনাটিকে নতুন করে ঢেলে গড়ে নিতে পারো তুমি। দড়ির দরকার হয়েছিল লোকটার, ছিঁড়ে নামানো সম্ভব নয়, ঘন্টা বাজার শব্দে লোকজন সচকিত হয়ে উঠতে পারে। এক্ষেত্রে কি করা উচিত তার? ম্যান্টেল পিসের ওপরে লাফিয়ে উঠেও দড়ির নাগাল পেল না সে, তখন হাঁটু ঠেস দিল দেওয়ালের কাঠের ব্র্যাকেটের ওপরে, ফলে ছাপ পড়ল ধুলোর ওপর। ব্র্যাকেটটায় একবার চোখ বুলিয়ে এলেই দাগটা দেখতে পাবে তুমি। তারপর সে ছুরি বার করলে দড়িটা কাটার জন্য। দেখতেই তো পেলে কম করে ইঞ্চি 3 জন্য দড়িটা নাগাল পেলাম না আমি। সেই কারণেই বললাম লোকটা আমার থেকে অন্তত পক্ষে 3 ইঞ্চি লম্বা। ওর কাঠের চেয়ারে বসবার জায়গাটা লক্ষ্য করেছ? কি দেখেছ? হ্যাঁ, নিঃসন্দেহে রক্ত, এবং শুধু এই রক্তের দাগ দিয়েই আদালতে প্রমাণ করে দেওয়া যায় যে ভদ্রমহিলা যা বলেছেন আমাদের সামনে তা নিছক একটি বানানো গল্প ছাড়া আর কিছু নয়। ওর কথা মতো খুনের সময় উনি যদি চেয়ারেই বসে থাকতেন, তাহলে রক্তের দাগ ও জায়গায় এলো কি করে শুনি? না না, আগে নয়, স্বামী মারা যাওয়ার পরেই চেয়ারে বসেছিলেন উনি। আমি বাজি ফেলে বলতে পারি, কালো পোশাকটা যদি পরীক্ষা করা যায় তাহলে এই দাগের সঙ্গে মিলে যায় এমন একটি রক্তের দাগ তাতে তুমি পাবে। ওয়াটসন ওয়াটসন ওয়াটসন, ওয়াটারলুতে এখনো পৌঁছতে পারিনি বটে, কিন্তু এই হলো আমাদের মনোরোগ। কেননা পরাজয় দিয়ে শুরু করে বিজয় গৌরবের মধ্যে শেষ হলো আমাদের তদন্ত পর্ব। এবার 2-1 কথা বলা দরকার থেরেসার সঙ্গে। যে সংবাদের প্রয়োজন এখন তা পেতে হলে আরো কিছুক্ষণ একটু হুঁশিয়ার হয়ে থাকতে হবে আমাদের। কঠোর মূর্তি অস্ট্রেলিয়ান নার্স থেরেসা মানুষ হিসেবে কিন্তু ভারী ইন্টারেস্টিং। স্বল্পভাষী, অনুদার, সন্দিগ্ধ মনা হলেও শেষ পর্যন্ত হোমসের মিষ্টি ব্যবহার আর কথাবার্তায় কাজ হলো। বিনা প্রতিবাদে সরলভাবেই সবই শুনে যাচ্ছিল হোমস। বেশ কিছুক্ষণ পর এহেন থেরেসার চিত্তও নরম হয়ে এলো। হোমসের স্বভাবের সঙ্গে পাল্লা দিয়েই যেন মধুর হয়ে উঠল তার আচরণ। ঠিক তখনই লোকান্তরিত অন্নদাতার বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়াতে বিন্দুমাত্র দ্বিধা করল না সে। হ্যাঁ স্যার, সত্যি আমার দিকে ডিক্যান্টার ছুঁড়ে মেরেছিলেন তিনি। লেডিকে একটা বিশ্রী গালি দিতেই তা আমার কানে যায়। আমি তখন বলেছিলাম ওর ভাই থাকলে এ শব্দ উচ্চারণ করার ক্ষমতাও হতো না তার। তাতেই রাগে কাঁপতে কাঁপতে ডিক্যান্টারটা উনি ছুঁড়ে মারেন আমার দিকে। আরো ডজন খানেক ডিক্যান্টার হাতের কাছে হাজির থাকলে সব কটাই ছুঁড়ে মারতেন উনি, দ্বিধা করতেন না। বিয়ের শুরু থেকেই ভদ্রলোক অতি জঘন্য ব্যবহার করেছেন লেডির সাথে। মেয়েটিরও স্বভাব এমন যে মরে গেলেও এসব অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাইতো না। এমনকি আমার কাছেও সব কথা বলতো না। আজ সকালে ওর হাতে ওই দাগ দুটো দেখলেন, ও সম্বন্ধে আমায় কিছু বলেনি, কিন্তু আমি জানি ও দাগ হয়েছে হ্যাটপিনের খোঁচায়। শয়তান কুকুর কোথাকার, মরে গেছে লোকটা, তাই তাকে এভাবে গালাগাল দেওয়ার জন্য ঈশ্বর ক্ষমা করুন আমায়। সারা দুনিয়ায় কিন্তু ওর মতো শয়তান আর দুটো দেখা গেছে কিনা সন্দেহ। 18 মাস আগে ওর সঙ্গে প্রথম দেখা হয় আমার। তখন কিন্তু অদ্ভুত সুন্দর ছিল ওর স্বভাব, চমৎকার মানুষ ছিলেন। তারপরে 18 মাস
যেন 18টা দীর্ঘ বছরের মতোই মনে হয়েছে আমাদের কাছে। সবে লন্ডনে পৌঁছেছিল লেডি। হ্যাঁ, এটাই তার প্রথম সমুদ্র যাত্রা। বাড়ি থেকে আগে কখনো বেরোয়নি। খেতাব, টাকা আর লন্ডনের ভুয়ো আদব কায়দার চমক দেখিয়ে বেচারির চিত্ত জয় করে ফেললেন উনি। ভুল যদি সে করে থাকে তবে খেসারত দিয়েছে, বড় বেশি দিয়েছে। কোন স্ত্রীলোক এভাবে আর দিয়েছে কিনা জানি না। কোন মাসে ওর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, এখানে পৌঁছাবার ঠিক পরেই জুন মাসে পৌঁছেছিলাম আমরা। দেখা হয়েছিল জুলাইয়ে। গত বছরের জানুয়ারিতে বিয়ে হয় ওদের। হ্যাঁ, শোকে এখনো ডুবে আছে ও। আপনারা গেলে তবুও দেখা করবে নিশ্চয়ই। কিন্তু একটা কথা, ওকে বেশি প্রশ্ন করবেন না। রক্ত মাংসের মানুষ তো। নির্যাতনও বড় কম যায়নি কাল রাত থেকে। কোচে আরও হয়ে শুয়েছিলেন লেডি ব্র্যাকেনস্টল। আগের থেকে বেশ সপ্রতিভ মনে হলো তাকে। চোখ মুখের ঔজ্জ্বল্য যেন অনেকটা ফিরে এসেছে। থেরেসা আমাদের সঙ্গে সঙ্গে ঢুকেছিল। ভিনিগার আর জল দিয়ে আবার সে ধুয়ে দিতে বসল লেডির কালশিটে পড়া ফুলোটা। আমরা ঘরে ঢুকতেই বলে উঠলেন উনি, আশা করি আবার জেরা করতে আসেননি। না। খুব নরম সুরে বলল হোমস। আপনি যে পরিশ্রান্ত তা আমি জানি লেডি ব্র্যাকেনস্টল, তাই আপনাকে বিব্রত করার কোনো অভিপ্রায় নেই। আমি শুধু একটি জিনিসই চাই, এবং তা হলো আপনি যাতে কোনো বিড়ম্বনায় না পড়েন। তাই সব জটিলতার জট খুলে ধরে সমস্ত ঘটনাকে সরল করে তুলে ধরার আমার এত আগ্রহ। আমাকে বন্ধু হিসেবে নিন, আমাকে বিশ্বাস করুন। পরিণামে হয়তো দেখবেন সত্যিই আপনার আস্থাভাজন হতে পেরেছি আমি। কি করতে বলেন আমাকে? যা সত্য তাই বলুন। মিস্টার হোমস। না না লেডি ব্র্যাকেনস্টল, ওতে কোনো সুবিধা হবে না। আমার যৎ সামান্য নামযশের কিছু কিছু হয়তো শুনে থাকবেন। এই সামান্য ক্ষমতার সবটুকু দিয়ে আমি প্রমাণ করে দেব যে যে কাহিনী আমাদের শুনিয়েছেন তা আগাগোড়া বানানো। বিবর্ণ মুখে এবং ভয়ার্ত দৃষ্টি মেলে লেডি ব্র্যাকেনস্টল এবং থেরেসা দুজনেই ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন হোমসের পানে। আপনার ধৃষ্টতা তো দেখছি কম নয়। আপনি কি বলতে চান? লেডি মিথ্যে বলছেন? চেয়ে ছেড়ে উঠে দাঁড়ালো হোমস। আর কিছু বলার নেই আপনার? সবই তো বলেছি আপনাকে। আর একবার ভাবুন লেডি ব্র্যাকেনস্টল, অকপটে সমস্ত খুলে বললে ভালো হতো নাকি? মুহূর্তের দ্বিধার ছায়া দুলে ওঠে লেডির ছবির মতন সুন্দর মুখে। পরক্ষণেই তার চাইতেও এক গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে যায় তা। মুখোশের মতোই স্থির হয়ে আছে মুখের প্রতিটি রেখা। যা জানি সবই বলেছি আপনাকে। টুপি তুলে নিল হোমস, কাঁধ ঝাঁকিয়ে বললে, আমি দুঃখিত। আর দ্বিতীয় শব্দটি উচ্চারণ না করে ঘর ছেড়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। পার্কে একটা পুকুর দেখেছিলাম। হোমস এই পুকুরটার দিকে নিয়ে গেল আমায়। ওপরে জল জমে বরফ হয়ে গেছে, তবু একটি মাত্র ছিদ্র দেখলাম তার মাঝে। ঠিক যেন একটা রাজহাঁস ডুব দিয়েছে বরফের স্তর ভেদ করে। ছিদ্রটির উপরে একবার চোখ বুলিয়ে নিল হোমস। তারপর গেল বাড়ির ফটকে। সেখানে দাঁড়িয়ে স্ট্যানলি হপকিন্সের জন্য ছোট একটা চিরকুট লিখে বৃদ্ধ পাহারাদারকে দিয়ে বেরিয়ে পড়ল সে। চলতে চলতে বলল, অন্ধকারে ঢিল ছুড়লাম ওয়াটসন, লাগলেও লেগে যেতে পারে, কিন্তু বন্ধুবার হপকিন্সের জন্যও তো কিছু করার দরকার, বিশেষ করে দ্বিতীয়বার ঘটনাস্থল পরিদর্শনের পর। এখনও কিন্তু ওকে আমি দলে টানতে রাজি নই। যা দেখলাম, যা শুনলাম তা গোপনে থাকুক আমাদের দুজনের মধ্যেই। আমার তো মনে হয় এরপর আমাদের তৎপর হওয়া দরকার একটি বিশেষ যাত্রাপথের জাহাজ অফিসে। ওখানে একটু খোঁজ খবর নেওয়া প্রয়োজন। যতদূর মনে হয় অফিসটা পলমলের একদম শেষের দিকে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার ইংল্যান্ডের মধ্যে আরও একটা লাইনে স্টিমার যাতায়াত করে, কিন্তু আপাতত অনেকখানি জায়গা জুড়ে আরম্ভ করা যাক অনুসন্ধান আর তদন্ত। হোমসের কার্ড ম্যানেজারের কাছে পৌঁছানো মাত্র ডাক পড়ল। প্রয়োজনীয় খবর সংগ্রহ করতে বিশেষ বেগ পেতে হলো না। 1895 সালের জুন মাসে স্বদেশের বন্দরে পৌঁছেছে একটি মাত্র স্টিমার। জাহাজের নাম রক অফ দি জিব্রাল্টার। এই কোম্পানির সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো জলপথ এটাই। যাত্রী তালিকায় চোখ বুলোতেই পাওয়া গেল অ্যাডিলিডের মিস ফ্রেজার আর তার পরিচারিকার নাম। দুজনেই সাগর পাড়ি দিয়েছে রক অফ দি জিব্রাল্টারে। জাহাজটা এখন অস্ট্রেলিয়ার পথে। সুয়েজ খালের দক্ষিণে কোথাও তাকে পাওয়া যেতে পারে। 1895 সালে যে যে অফিসারেরা জাহাজে ছিলেন এখনো তারাই আছেন, শুধু একজন ছাড়া, মিস্টার জ্যাক ক্রোকার। এখন ক্যাপ্টেন হয়েছেন। দিন দুয়েকের মধ্যেই স্যাডামটন থেকে তাদের নতুন জাহাজ বাসরক পাড়ি জমাবে সাগরের বুকে। এই জাহাজেরই চার্জ বুঝে নেবেন মিস্টার ক্রোকার। উনি থাকেন সিডেনহ্যামে, কিন্তু ওই দিকে সকালে তার আসার কথা আছে নির্দেশ বুঝে নেওয়ার জন্য। দরকার মনে করলে আমরা অপেক্ষা করতে পারি তার জন্যে। না, তার সঙ্গে দেখা করার কোনো অভিপ্রায় হোমসের নেই। তবে ভদ্রলোকের কাজের রেকর্ড আর চরিত্র সম্বন্ধে আরও বিশেষ খবর পেলে বিলক্ষণ খুশি হবে সে। অতি চমৎকার তার কাজের রেকর্ড। যোগ্যতার দিক দিয়ে ক্যাপ্টেন ক্রোকারের ধারে কাছে আসার মতন অফিসার কোম্পানিতে অতগুলি জাহাজের মধ্যে একজনেরও নেই। আর চরিত্র, ডিউটিতে বহাল থাকার সময় ওর মতন বিশ্বস্ত কর্মচারী আর দুটো পাওয়া যাবে কিনা সন্দেহ। কিন্তু জাহাজের ডেকের বাইরে গেলে উনি অন্য পুরুষ, দুর্দান্ত দুর্বার, বেপরোয়া। তখন একটুতেই মাথা গরম হয়ে যায়, অতি সহজেই উত্তেজিত হয়ে ওঠেন, চকিতে লোপ পায় কাণ্ডব জ্ঞান। কিন্তু এসব সত্ত্বেও উনি অনুগত এবং সৎ, অন্তরে মায়াদয়ার অভাব হয় না কখন। সব খবরের সার খবর এই তথ্যটি জোগাড় করে অ্যাডিলেড স্ট্যাটহ্যাম্পটন কোম্পানির অফিস থেকে বেরিয়ে পড়ল হোমস একটা ভাড়াটে গাড়ি নিয়ে এল স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে। ভেতরে কিন্তু ঢুকলো না, গাড়ির মধ্যেই বসে রইল তন্ময় হয়ে। কুঞ্চিত ভ্রুযুগল আর ললাট রেখায় দেখলাম নিবিড় চিন্তার ছায়া। ওখান থেকে গাড়ি নিয়ে পৌঁছালো সে শেডিং ক্রস টেলিগ্রাফ অফিসের সামনে। কার নামে একটা খবর পাঠালো সেখান থেকে। সব শেষে সোজা ফিরে এলো বেকার স্ট্রিটের বাসায়। ঘরে ঢুকতে ঢুকতে বলল হোমস, না ওয়াটসন, পারলাম না। সমন একবার বেরিয়ে গেলে দুনিয়ার আর কারো ক্ষমতা থাকবে না ওকে বাঁচানোর। আমার এই কর্মজীবনেই আমি দেখেছি, দু একবার অপরাধী অপরাধ করে যত না ক্ষতি করেছে তার চেয়ে বহুগুণ বেশি সত্যিকারের ক্ষতি করেছি ক্রিমিনালকে আবিষ্কার করে। কিন্তু এখন আমি সাবধান হয়ে গেছি, শিখেছি এসব পরিস্থিতিতে কিভাবে হুঁশিয়ার হয়ে চলতে হয়। বিবেককে ছলনা চাইতে বরং ইংল্যান্ডের আইন কানুনের সঙ্গে লুকোচুরি খেলা যাক। চরম ব্যবস্থা নেওয়ার আগে আমাদের আরও কিছু জানার দরকার। সন্ধে হওয়ার আগেই এসে গেল ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। কথাবার্তা শুনে বুঝলাম মোটেই সুবিধা করতে পারছে না বেচারি। মিস্টার হোমস, আমার বিশ্বাস নিশ্চয়ই ভেলকি টেলকি কিছু জানেন আপনি। মাঝে মাঝে সত্যিই আমি ভাবি, ভোজবাজির যেসব নমুনা দেখিয়ে আমাদের তাক লাগিয়ে দেন তা কখনো মাটির মানুষের থাকতে পারে না। চোরাই রূপোর বাসন যে পুকুরের নিচে আছে তা আপনি কি করে জানলেন বলুন তো? আমি জানতাম না। হ্যাঁ, কিন্তু আপনি তো আমায় লিখে পাঠালেন পুকুরের তলাটা পরীক্ষা করে দেখতে। পেয়েছো তাহলে? তোমাকে সাহায্য করতে পেরেছি জেনে সত্যিই খুব খুশি হলাম। সাহায্য আর করলেন কোথায়, উল্টে আরো জটিল করে তুললেন সমস্ত ব্যাপারটাকে। আচ্ছা, কি ধরনের চোর এরা? এত কাঠখড় পুড়িয়ে রূপোর বাসন চুরি করার পর চোরাই মাল ফেলে যায় সবচেয়ে কাছের একটা পুকুরের জলে। বাস্তবে কি খুব উৎকট কাণ্ড। দেখে শুনে এদের মাথা পাগলের দল ছাড়া আর কিছু মনে হয় না। আমি ভাবছিলাম অন্য কথা, রূপোগুলো যদি নেহাতি ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়ে থাকে এবং বাসনগুলো নেওয়ার কোনো দরকারই থাকে না লোকগুলোর, তাহলে স্বভাবতই চোরাই মাল ঝটপট পাচার করে ফেলে ঝাড়া হাত পা হওয়ার জন্যে উদ্বিগ্ন হয়ে ওঠা স্বাভাবিক তাদের পক্ষে। কিন্তু এ ধরনের ভাবনাই বা আপনার মাথায় আসছে কেন, তাই তো বুঝলাম না। মনে হলেও তাই বললাম। এমনটা হলেও তো হতে পারে। খোলা জানলা গলে বেরিয়ে আসার পরেই সামনে পড়ল পুকুরটা।
বরফের মধ্যে ছোট্ট ছেঁদাটি লুব্ধ করে তুলল ওদের। এর চাইতে লুকোনোর ভালো জায়গা পাওয়া কি আর সম্ভব ছিল তখন? লুকানোর জায়গা, ঠিক বলেছেন। ঠিক ঠিক, এখন বুঝেছি সব। ভোর হয়ে আসছিল, লোকজন বেরিয়ে পড়েছিল পথে। সে সময় অত বাসন কোসন নিয়ে রাস্তায় বেরোনো মানেই লোকের চোখে পড়া। তাই পুকুরের তলায় গচ্ছিত রেখে গেল ওদের চোরাই মাল। ইচ্ছে ছিল পরে সুযোগ মতো সরিয়ে নিয়ে যাবে মালগুলো। এক্সেলেন্ট মিস্টার হোমস, আপনার এই ধোকা দেওয়া থিওরির চাইতে আমার থিওরি কিন্তু অনেক ভালো। হ্যাঁ, বাস্তবে কি প্রশংসা করার মতো থিওরি তোমার। আমার চিন্তাধারা যে একটু বগলা ছাড়া বিশৃঙ্খল হয়ে উঠেছিল সেই বিষয়ে এখন আমি নিঃসন্দেহ, কিন্তু যতই বিশৃঙ্খল হোক না কেন, ভেবেচিন্তেই যে রূপগুলো আবিষ্কার করেছি তা তুমি অস্বীকার করতে পারবে না হপকিন্স। তা সত্যিই স্যার, সবই তো আপনি করলেন, আমাকে কিন্তু হোঁচট খেতে হয়েছে। হোঁচট খেতে হয়েছে? হ্যাঁ মিস্টার হোমস, আজ সকালে পুরো র্যাডাল দলটা ধরা পড়েছে নিউ ইয়র্কে। সর্বনাশ, তাহলে তো তোমার থিওরিটাই যে বানচাল হয়ে গেল হপকিন্স। ওরাই যে কাল রাতে কেন্টে খুন করে গেছে এই ধারণা তবে নসাৎ হয়ে গেল। মারাত্মক মিস্টার হোমস, ওদের এই গ্রেফতার সংবাদ মারাত্মক আমার থিওরির পক্ষে। খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই ধূলিসাৎ হয়ে গেছে আমার থিওরি, কিন্তু আশা ছাড়ি। র্যান্ডালরা ছাড়াও 3 জনের দল তো আরও থাকতে পারে, অথবা পুলিশ নাম শোনেনি এমন কোনো নতুন দলও হতে পারে এরা। ঠিক বলেছ, খুব সম্ভব তাই। কিন্তু এ কি চললে নাকি? হ্যাঁ মিস্টার হোমস, এ ব্যাপারে কিনারা না করা পর্যন্ত আমার শান্তি নেই। দেওয়ার মতো কোনো খোঁজ খবর আছে নাকি আপনার? একটা তো দিয়েছি। কোনটা? ওই যে ধোকা দেওয়ার চেষ্টা। কিন্তু কেন মিস্টার হোমস, কেন? হ্যাঁ, সেটা একটা প্রশ্ন বটে, কিন্তু এই সমস্যা তোমার উপরেই ছেড়ে দিলাম এবারের মতো। মাথা ঘামিয়ে এই ধোঁয়ার আড়ালে একটা কিছু আবিষ্কার করে ফেলা নিশ্চয়ই কঠিন কাজ হবে না তোমার পক্ষে। ডিনারের জন্য থেকে যাবে না? বেশ, গুড বাই। কাজ কিরকম চলছে জানাতে ভুলো না কিন্তু। ডিনার শেষ হলো, টেবিলও পরিষ্কার হলো। তারপর আবার এই প্রসঙ্গ নিয়ে শুরু করলো হোমস। পাইপটা ধরিয়ে নিয়েছিল, চটি পরা পা দুটো এগিয়ে দিয়েছিল আগুনের চুল্লির দিকে। আগুনের মিষ্টি তাতের আমেজটুকু মন প্রাণ দিয়ে আমিও উপভোগ করছিলাম। হঠাৎ ঘড়ির দিকে তাকালো। ওয়াটসন, নতুন কিছু আশা করছি আমি। কখন? এখনই, কয়েক মিনিটের মধ্যেই। কি ভাবছো? স্ট্যানলি হপকিন্সের সঙ্গে বড় খারাপ ব্যবহার করলাম? তোমার বিচার বুদ্ধির উপর আস্থা আছে আমার। খুবই সঙ্গত উত্তর ওয়াটসন। দেখো, আমি যা জানি তা বেসরকারি, আর ও যা জানে তা সরকারি। ব্যক্তিগত ন্যায় বিচারের অধিকার আমার আছে, কিন্তু তার নেই। সে যা জানে তার প্রতিটি অক্ষর প্রকাশ করতে সে বাধ্য, তা না হলে কর্মকর্তার কাছে সে বিশ্বাসঘাতক। এই ধরনের দ্বিধাযুক্ত ব্যাপারে তাকে আমি অযথা কষ্ট দিতে চাই না। তাই কেসটা সম্পর্কে আমার নিজের মন পরিষ্কার না হওয়া পর্যন্ত আমার তথ্য আমার কাছেই রেখে দিতে চাই। কিন্তু কতক্ষণ? কেসটা পরিষ্কার হবে কখন? সময় হয়ে গেছে। ছোটখাটো কিন্তু আশ্চর্য একটা নাটকের দৃশ্যে এবার তোমায় হাজির থাকতে হবে ওয়াটসন। সিঁড়ির উপর কিসের আওয়াজ শুনলাম। তারপরেই দরজা খুলে ধরলেন মিসেস হাডসন, এবং খোলা দরজার ভেতর দিয়ে যিনি ঢুকলেন তার মতন ব্যক্তিত্বময় নিখুঁত পৌরষবাহ্যক মূর্তি এই ঘরের চৌখাট আর কোনোদিন পেরোয়নি। ভদ্রলোকের চেহারা বেজায় লম্বা, বয়সে যুবক, সোনালি রঙের গোঁফ আর নীল নীল চোখ। নিরক্ষীয় অঞ্চলের কড়া রোদে গায়ের রং তামাটে হয়ে গেছে। হালকা পায়ে লাফিয়ে লাফিয়ে চলার ধরন দেখলেই বোঝা যায় অত বড় দেহটা শুধু বলশালী নয়, রীতিমতন ক্ষিপ্র। ঘরে ঢুকে প্রথমেই দরজাটা বন্ধ করে দিলেন উনি, তারপর ফিরে দাঁড়ালেন আমাদের দিকে। মুষ্টিবদ্ধ 2 হাত আর ঘন নিঃশ্বাসে উথালি পাথালি বুক দেখে মনে হলো যে কোনো এক প্রবল আবেগ অভিভূত করে ফেলার চেষ্টা করছে ওকে, কিন্তু উনি তা দাবিয়ে রাখছেন প্রাণপণ শক্তিতে। বসুন ক্যাপ্টেন ক্রোকার, আমার টেলিগ্রাম পেয়েছিলেন? হাতলওয়ালা একটা চেয়ারে ধপ করে বসে পড়লেন ক্যাপ্টেন ক্রোকার। তারপর জিজ্ঞাসু চোখে তাকালেন আমাদের দুজনের পানে। টেলিগ্রাম পেয়েছি। যে সময় আসতে বলেছিলেন সেই সময় এসেছি। শুনলাম অফিসেও গিয়েছিলেন আপনি। দেখছি রেহাই নেই আপনাদের হাত থেকে। খারাপ খবর যদি কিছু থাকে বলুন, আমি সব শুনছি। কি করতে চান আপনি আমায় নিয়ে? গ্রেপ্তার? বলুন বলুন। চুপচাপ বসে আপনি যে
আমার সঙ্গে ইঁদুর বেড়ালের খেলা খেলবেন তা আমি হতে দেব না। ওকে একটা সিগারেট দাও ওয়াটসন। কামড়ে নিন ক্যাপ্টেন ক্রোকার। নার্ভাস হয়ে যাবেন না, একটা কথা শুনে রাখুন। আপনাকে যদি সাধারণ ক্রিমিনাল বলে ভাবতাম তাহলে একসঙ্গে বসে কখনো ধূমপান করতাম না। খোলাখুলি কথা বলুন। আপনার ভালো করব, চালাকি করতে গেলেই শেষ করে ফেলবো। কি করতে বলেন আমাকে? সত্যি বলতে বলি, গতরাতে অ্যাবি গ্র্যাঞ্জে যা যা ঘটেছে তার অবিকল বিবরণ শোনাতে বলি। মনে রাখবেন, যা বলবেন তা সত্য হওয়া চাই। একটা অক্ষরও নড়চড়ে হলে চলবে না। একটা শব্দ জুড়তে পারবেন না, বাদ দিতে পারবেন না কিছুই। এই ব্যাপারে আমি এত বেশি জেনে ফেলেছি যে আপনি যদি সোজা পথ ছেড়ে 1 ইঞ্চিও বেঁকে যান তাহলেই জানলার সামনে দাঁড়িয়ে বাজাবো ওই পুলিশ ওয়েসেল এবং চিরকালের মতো আমার আওতার বাইরে চলে যাবে এই কেস। মুহূর্তের জন্য চিন্তা করলেন ক্যাপ্টেন। তারপর রোদে পোড়া ভারী হাতে সশব্দে সজোরে পায়ের উপর এক ঘুষি মেরে চেঁচিয়ে উঠলেন জোর গলায়, দেখা যাক কপাল ঠুকে। আশা করি আপনার কথা দাম আছে। তার উপরে আপনি সাদা চামড়ার মানুষ। সমস্ত কাহিনীটা আপনাকে আমি বলছি, কিন্তু তার আগে একটা কথা বলে রাখি। কথাটা আমার প্রসঙ্গে। নিজের সম্বন্ধে আমি বিন্দুমাত্র চিন্তা করি না, কারো পরোয়াও আমি করি না। কৃতকর্মের জন্য তিলমাত্র অনুশোচনাও আমার নেই। যা করেছি তার জন্য আমি গর্বিত। সুযোগ পেলে আবার তা করতে মুহূর্তের জন্য কুণ্ঠাবোধ আমি করব না। অভিসম্পাদ দিন ওই জানোয়ারটাকে। বিড়ালের মতো মরেও যদি সে না মরে, তবে প্রতিবার ওকে নিকেশ করতে আমি পিছপা হব না। আমার কিন্তু যা ভাবনা ওই লেডির জন্য, মেরি ফ্লেজার। ওর ওই অভিশপ্ত নাম ধরে কোনোদিনও ওকে আমি ডাকতে পারবো না। অথচ ওর ওই মিষ্টি মুখে এক টুকরো হাসি ফুটিয়ে তোলার জন্য প্রাণ পর্যন্ত আমি দিতে পারি। আর যখনই ভাবি কতকগুলো অবাঞ্ছিত ঝামেলায় জড়িয়ে পড়তে চলেছে, ও বুকটা ভেঙে যায় আমার। মাথা ঠিক রাখতে পারি না। কিন্তু এছাড়া আর কি বা করার ছিল আমার? আগে আপনাকে শোনাই আমার কাহিনীটা। হ্যাঁ, সব শোনার পর আপনারাই বলবেন এর চাইতে নির্দোষ আর কিছু করণীয় আমার ছিল কি না। শুরুর আগে একটু পিছিয়ে যেতে হবে আমাকে। আপনি তো সবই জানেন বলেই আমার মনে হচ্ছে। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয় রক অফ জিব্রাল্টারে। আশা করি এই খবরও রাখেন। সে জাহাজে মেরি ছিল প্যাসেঞ্জার, আর আমি ফার্স্ট অফিসার। প্রথম আলাপেই ভালোবেসে ফেলেছিলাম তাকে। সেই দিনটি থেকে আমার মনের আকাশ জুড়ে ওকে ছাড়া আর কোনো নারীকে আমি দেখিনি। ঢেউয়ের তালে দুলতে দুলতে প্রতিদিন তাকে দেখেছি। যতবার দেখেছি ততবারই যেন আরো গভীরভাবে আমি তাকে ভালোবেসেছি। তার ফুল কোমল চরণ ডেকের যে অংশ মাড়িয়ে যেত দিনের আলোয়। রাতের অন্ধকারে ডিউটি থাকার সময় কতবার হাঁটু গেড়ে বসে চুম্বন করেছি ডেকের সেই সব বিশেষ অংশ। বিয়ের প্রসঙ্গ কোনোদিনই ওঠেনি। পুরুষ হিসেবে নারীর কাছ থেকে যেরকমটি মার্জিত ব্যবহার আশা করা যায়, তার কাছ থেকে তাই পেয়েছিলাম। এ সম্পর্কে কোনো অভিযোগ আমার নেই। প্রেম শুধু ছিল আমার দিকেই, আর তার দিকে শুধু ছিল নিকষিত নির্মল বন্ধুত্ব আর মধুর সহচর্য। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আগের মতোই ও রইল স্বাধীন, বন্ধনহীন। আমি কিন্তু পারলাম না মনের দিগন্তকে মুক্তির রঙে রাঙিয়ে দিতে। পরের বার সাগর থেকে ফিরে আসার পর পেলাম তার বিয়ের সংবাদ। মনের মতো মানুষকে বিয়ে করছে সে, আর কেনই বা করবে না? তার মতো মেয়েকে বয়ে নিয়ে যাওয়ার পক্ষে উপাধি আর অর্থের চাইতে শ্রেষ্ঠতর বাহন আর কি বা আছে? যা কিছু সুন্দর, যা কিছু মনোরম, তার জন্যই তো ওর জন্ম। তাই ওর বিয়ের খবর শুনে অযথা কষ্ট দিলাম না মনকে। ওরকম স্বার্থপর আমি নই। সৌভাগ্যের রুদ্ধ দুয়ার খুলে গেছে ওর জীবনে, তাই তো সে কপরদক্ষিণ নাবিকের জীবনে নিজেকে জড়িয়ে ভবিষ্যৎ নষ্ট করেনি। এইসব ভেবে আনন্দে ভরে উঠল আমার অন্তর। এমনিভাবেই ভালোবেসেছিলাম আমি মেরি ফ্লেজারকে, কিন্তু তার সঙ্গে যে আবার দেখা হবে তা কিন্তু ভাবিনি। গতবার সাগর পাড়ি দেওয়ার পর পদোন্নতি হলো আমার।
নতুন জাহাজ তখনও পর্যন্ত না পৌঁছনোয় সুইডেনহ্যামে নিজেদের আত্মীয় স্বজনের কাছে কয়েক মাসের জন্য রইলাম আমি। একদিন একটা গলির মধ্যে দেখা হয়ে গেল মেরির বুড়ি পরিচারিকা থেরেসার সঙ্গে। সব কথাই বলল সে। মেরির কথা, তার স্বামীর কথা, কিছুই বাদ গেল না। সব শোনার পর আমি যেন পাগল হয়ে গেলাম জানেন। মাতাল কুকুর কোথাকার, যে নারীর জুতোর ফিতে বাঁধার যোগ্যতা তার নেই, তার গায়ে কিনা যখন তখন সে হাত তোলে। আবার দেখা হলো থেরেসার সঙ্গে। তারপর দেখা করলাম স্বয়ং মেরির সাথে। একবার নয়, পর পর 2 বার। অবশ্য তারপর আর দেখা করতে চাইল না মেরি। সেদিন নোটিশ পেলাম কোম্পানির, সপ্তাহখানেকের মধ্যে আবার পাড়ি দিতে হবে সাগরের বুকে। নোটিশ পেয়ে প্রতিজ্ঞা করলাম, যেন তেন প্রকারণে রওনা হওয়ার আগে তাকে অন্তত একবার দেখা দিয়ে যেতে হবে। প্রথম থেকেই থেরেসার সঙ্গে আমার সদ্ভাব। মেরিকেও ভালোবাসত, আর আমার মতোই মনে প্রাণে ঘৃণা করত ওই পিশাচটাকে। বাড়ির কোথায় কি আছে জেনেছিলাম ওরই মুখে। নিচের তলায় ছোট্ট ঘরটার বসে পড়াশোনা করত মেরি। গত রাতে গুঁড়ি মেরে গিয়ে আঁচড় কাটলাম জানালায়। প্রথমে তো জানলাই খুলতে চাইল না ও, কিন্তু আমি জানতাম মুখে যাই বলুক না কেন, অন্তরে সে সত্যিই ভালোবাসতে শুরু করেছে আমায়। তাই ওই তুষার ঝরা রাতে আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখা তার পক্ষে সম্ভব নয়। ফিসফিস করে আমাকে সামনের বড় জানালাটার নিচে আসতে বলল। জানালা খোলা পেয়ে ঢুকলাম খাওয়ার ঘরে। আবার ওর মুখে শুনলাম সেই কাহিনী। আবার ফুটে উঠল আমার রক্ত। যে পশু আমার প্রিয়তমা নারীর সঙ্গে এতখানি দুর্ব্যবহার করে চলেছে, তার বিরুদ্ধে সাবসাবন্ত বর্ষণ করলাম প্রচুর। জানালার সামনে দাঁড়িয়েছিলাম দুজনে। ঈশ্বর সাক্ষী আছেন, কোন রকম অশোভন আচরণ আমরা করিনি। ঠিক এমন সময় উন্মত্তের মতো তীর বেগে ঘরে ঢুকলো ওর স্বামী। ঢুকেই এমন একটা কুৎসিত গালি দিলে মেরিকে, যা শুনলেও কানে আঙুল দিতে হয়। পর মুহূর্তেই হাতের লাঠিটা দিয়ে সজোরে এক ঘাপ বসিয়ে দিলে ওর মুখের ওপর। এক লাফে চুল্লির সামনে গিয়ে তুলে নিলাম চুল্লির খোঁচাবার লোহার ডান্ডাটা। শুরু হলো দ্বন্দ্বযুদ্ধ। এই হাতটা দেখুন, এইখানেই আমার প্রথম চোটটা দেওয়া হয়। আর দেয় ওই পিশাচটা, প্রথমে ওই দেয়, তারপর এলো আমার পালা। ডান্ডাটা মনে হলো যেন পচা লাউয়ের মধ্যে বসে গেল। ভাবছেন বুঝি আমি দুঃখিত? না মশাই, একদমই নয়। মরণ বাঁচন যুদ্ধ তখন, দুজনের একজনকে তো মরতে হতোই। কিন্তু তার চেয়েও বড় কথা কি জানেন? এ মরণ বাঁচন শুধু আমাদের দুজনের নয়, ওদের দুজনের বেলায়ও প্রযোজ্য। কেননা ওই উন্মাদ লোকটার খপ্পরে মেরিকে ফেলে আসা আমার পক্ষে তখন সম্ভব ছিল কি? তাই ওকে খুন করেছি আমি, খুন। ভুল হয়েছে আমার। এরকম পরিস্থিতিতে আপনাদের দুজনের একজনও যদি থাকেন, তাহলে এছাড়া আর কি করতে পারবেন বলতে পারেন আমায়? ছড়ি দিয়ে মারার সময় আর তো চিৎকার করে উঠেছিল মেরি। তাই শুনেই ওপরের ঘর থেকে বুড়ি থেরেসা নেমে এসেছিল। এক বোতল মদ ছিল সাইডবোর্ডে। বোতল খুলে একটু ঢেলে দিলাম মেরির ঠোঁটে। শক পেয়ে প্রায় আধমরা হয়ে গিয়েছিল বেচারি। নিজেও এক ঢোক খেলাম। থেরেসা কিন্তু আগাগোড়া বরফের মতোই ঠান্ডা। প্লটটা শুধু আমার নয়, তারও বটে। ঠিক করলাম এমনভাবে দৃশ্যটাকে সাজিয়ে রাখতে হবে যাতে দেখলে মনে হয় একদল চোরের কাজ। গল্পটা বারবার মেরিকে শোনাতে লাগলো থেরেসা। ইতিমধ্যে আমি ফায়ারপ্লেসের উপর উঠে দড়িটা কেটে নামিয়ে নিলাম। তারপর ওকে চেয়ারের সঙ্গে বেঁধে দিয়ে দড়ির কাঁটা দিকটা শুও বার করে দিলাম ছুরি দিয়ে। এটা না করলে ছুরি দিয়ে কাটা দড়ি দেখলেই টনক নড়বে পুলিশে। এত কসরত করে উপরে উঠে দড়ি কেটে আনে, না জানি সে কি ধরনের চোখ। তারপর জড়ো করলাম কতগুলো রূপোর বাসনপত্র। লোকে দেখলে যেন ভাবে নিছক চুরি করতেই এসেছিল খুনিরা। তারপর বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে নির্দেশ দিয়ে গেলাম, মিনিট 15 বাদে যেন শোরগোল তোলে ওরা। ততক্ষণে নাগালের বাইরে চলে যাব আমি। রূপোর বাসনগুলো জলে ফেলে দিয়ে রওনা হলাম সুইডেনহ্যামের দিকে। মনে আমার এতটুকু গ্লানি ছিল না, জানেন, এতটুকুও নয়। শুধু অনাবিল আনন্দ। জীবনের অন্তত একটা রাতকে সত্যিকারের সৎ কাজ দিয়ে ভরিয়ে তুলতে পেরেছি আমি।
সেই আনন্দে ভরপুর রাত। মিস্টার হোমস, সত্য শুনতে চেয়েছিলেন না আপনি? সত্যই বললাম। এক বর্ণ মিথ্যে নেই, তাতে খাদ নেই, অতিরঞ্জন নেই। জানি না এই সত্যের মূল্য হিসেবে আমার গরদানটা দিতে হতে পারে কিনা, তবে কপালে যাই থাকুক, অকপটে সবই বললাম আপনাকে। কিছুক্ষণ নীরবে ধূমপান করল হোমস, তারপর উঠে দাঁড়ালো। ঘরের এদিক থেকে ওদিকে গিয়ে করমর্দন করলো ক্যাপ্টেন ক্রুগারের সাথে। বলল, এই রকমই ভেবেছিলাম আমি। জানি আপনার কাহিনীর প্রতিটা বর্ণ সত্য, কেননা আমি যা জানি না সেরকম কথা আপনি বিশেষ কিছু বলেননি। ব্যামবিদ বা নাবিক ছাড়া ব্র্যাকেটের উপরে উঠে ঘন্টার দড়িতে যে গিট দেখেছি, সে গিটও নাবিক ছাড়া আর কারো পক্ষে রপ্ত করা সম্ভব নয়। জীবনে একবারই নাবিকদের সংস্পর্শে এসেছিলাম, লেডি ব্র্যাকেনস্টল এবং তার সাগর পাড়ি দেওয়ার সময়। জীবনের যে স্তরে উনি মানুষ, এই নাবিকটিও সেই স্তরের। খুনিকে আড়াল করার ওর প্রয়াস থেকে জেনেছি এই তথ্যটা। আরও জেনেছি খুনিকে উনি ভালোবাসেন। সঠিক সূত্র ধরে তদন্ত শুরু করতে পেরেছিলাম বলেই তো আজ এত সহজে আপনার নাগাল পেয়েছি ক্যাপ্টেন। আমি ভেবেছিলাম পুলিশ কোনোদিনই আমার ফাঁকি ধরে উঠতে পারবে না। হ্যাঁ, এবং পারেও নি। আমার যতদূর বিশ্বাস পারবেও না। ক্যাপ্টেন ক্রোকার, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয়ে আপনার সামনে স্বীকার করছি, আমি চরম আক্রমণের সম্মুখীন হলে যে কোনো পুরুষের পক্ষে যা করা স্বাভাবিক, আপনিও তাই করেছেন। নিজের জীবন বাঁচাতে গিয়ে আপনি যা করেছেন তা যে আইনানুগ নয়, এমন রায়ও কেউ দেবে বলে আমার মনে হয় না। যাই হোক, এ নিয়ে মাথা ঘামাবে ব্রিটিশ জুরিরা। ইতিমধ্যে আমি শুধু এইটুকুই বলতে পারি, আপনার উপর সহানুভূতি এতই গভীর যে আপনি যদি আগামী 24 ঘন্টার মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারেন, তাহলে আপনার পিছু ধাওয়া করব না। আর তারপরেই সব প্রকাশ পাবে? নিশ্চয়ই সবই প্রকাশ পাবে। এ কি ধরনের প্রস্তাব? এর প্রস্তাব কি কোনো পুরুষের কাছে করা চলে? আইন আমি যতটুকুনি জানি তাতে অন্তত এইটুকু জানি যে বিচার চলার সময় মেরিকেও দুষ্কর্মের সঙ্গিনী হিসেবে গণ্য করা হবে। আপনি কি ভাবেন তাকে এই বিষম বিপদের মধ্যে একলা ফেলে রেখে আমি বেমালুম গা ঢাকা দিয়ে মজা দেখব আড়ালে থেকে? হ্যাঁ, ওরা যা করতে চায় আমাকে নিয়ে করুক, কিন্তু ঈশ্বরের দোহাই মিস্টার হোমস, এমন একটা উপায় বাতলান যাতে বেচারি মেরিকে আদালতের জাতাকলে না পড়তে হয়। প্লিজ মিস্টার হোমস, হেল্প আস। দ্বিতীয়বার ক্যাপ্টেনের দিকে হাত বাড়িয়ে দিল হোমস। যাচাই করে দেখছিলাম আপনাকে ক্যাপ্টেন ক্রোকার। প্রতিবারই দেখেছি আপনি নিখাত সোনা। যাক, এ বড় গুরু দায়িত্ব নিতে হচ্ছে আমায়, কিন্তু হপকিন্সকে একটা চমৎকার ইঙ্গিত দিয়েছি। সে যদি তার যথাযথ ব্যবহার না করতে পারে, আমার কিছু করার নেই। ক্যাপ্টেন ক্রোকার, যা করতে চাই তা আইন মাফিক হোক। আপনি আসামি, ওয়াটসন তুমি ব্রিটিশ জুরি। ব্রিটিশ জুরি হওয়ার মতো তোমার চাইতে যোগ্যতা সম্পন্ন পুরুষের সঙ্গে এর আগে দেখা হয়েছে বলে আমার মনে পড়ছে না। আমি বিচারপতি। এবার শুরু হোক। জুরি মহোদয়গণ, এজাহার আপনার শুনলেন। আসামি দোষী না নির্দোষ? নির্দোষ, মাই লর্ড। জনগণের ইচ্ছে ঈশ্বরের বাণী। ক্যাপ্টেন ক্রুকার, আপনি মুক্ত। আইনের কবলে আর কোনো নিরপরাধ না পড়া পর্যন্ত আমার কাছে আপনি নিরাপদ। বছর খানেকের মধ্যে ফিরে আসুন লেডির কাছে। আজকের রাতের ন্যায় বিচারের পর যে রায় আমরা দিলাম তার মর্যাদা প্রমাণ করুন আপনার এবং তার মিলিত ভবিষ্যতের মধ্যে দিয়ে। ধন্যবাদ। নমস্কার, রাজদেবী 2.0-তে আজকে আপনারা শুনছিলেন স্যার আর্থার কনান ডয়েলের শার্লক কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য অ্যাবি ক্রেঞ্চ, গল্প অবলম্বনে 3টি গ্লাসের রহস্য। আজকের গল্পে গল্প পাঠ এবং ওয়াটসনের ভূমিকায় ছিলাম আমি সন্তু, শার্লক হোমসের চরিত্রে রাজপ্রতাপ বসু, লেডি ব্র্যাঙ্কেনস্টল এবং থেরেসা পারমিতা, হফকিন্স প্রদ্যুৎ এবং মিস্টার ক্রোকার পার্থ। শব্দ সংযোজন আবহ এবং প্রচ্ছদে দাস স্টুডিও। আজকের গল্প সমগ্র পরিচালনায় ছিল দিব্যন্ত্রী দাস। বিশেষভাবে ধন্যবাদ রাজপ্রতাপ বসুকে আজকের গল্পে আমাদের পাশে থাকার জন্য। তার শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও শুধু আপনাদেরই মনোরঞ্জনের খাতিরে সে শার্লক হোমসের কণ্ঠ প্রদান করেছে। আশা করছি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন বাটন প্রেস করে অল করে দিতে ভুলবেন না।
যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমে। গল্পটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতামত। আমাদের আর্থিকভাবে সাহায্য করতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডিতে আমাদের সাহায্য পাঠাতে পারেন, যাতে আপনাদের জন্য নতুন নতুন গল্প আমরা আনতে পারি আমাদের চ্যানেলে। আজকের জন্য এটুকুই, ফিরব আবার নতুন একটি গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী প্রোডাকশন এবং রাজদেবী 2.0।